যার অক্টেন নাম্বার যত বেশি সেটা সেই পেট্রোলটা হচ্ছে তত ভালো পেট্রোল। যে আমরা জেনারেলি যে মোটর সাইকেল বা বাইকটাকে ইউজ করি সেখানে যে গ্যাস মানে পেট্রোলিয়ামগুলো ইউজ করি আমরা, তাদের জেনারেলি অক্টেন নাম্বার 80 থেকে বেশি হয়। তার থেকে যদি কম হয় আমরা সেগুলো বলি যে এগুলো হচ্ছে থার্ড গ্রেডেড পেট্রোল। মানে থার্ড গ্রেড, বিভিন্ন রকম গ্রেড হয়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, তো থার্ড গ্রেডের পেট্রোল। সব থেকে হচ্ছে তোমাদের একটা কোশ্চেন থাকে যে সব থেকে বেশি অক্টেন নাম্বার কোন কম্পাউন্ডের থাকে। তোমরা তখন এইটা মনে রাখবে যে 2,2,3 ট্রাইমিথাইল পেন্টেন। 2,2,3 ট্রাইমিথাইল পেন্টেন এর হচ্ছে অক্টেন নাম্বার সব থেকে বেশি। তো সব থেকে বেশি সেটা কত না 125। এটা মনে রাখবে যে তোমাদের হচ্ছে সব থেকে বেশি অক্টেন নাম্বার কার হয় না 2,2,3 ট্রাইমিথাইল পেন্টেন। যে দেখবে একটা হাইড্রোকার্বনের যত ব্রাঞ্চ বাড়তে থাকবে তার অক্টেন নাম্বার তত বেশি হবে। মানে কি যে যে হাইড্রোকার্বনটা ধরো হায়ার ব্রাঞ্চের হাইড্রোকার্বন, তাহলে সেই হাইড্রোকার্বনের অক্টেন নাম্বারটা বেশি, মানে কি সেই হাইড্রোকার্বনটা যদি তোমার পেট্রোলে থাকে তাহলে সেই পেট্রোলটার গুণগত মান বেশি আর কি, হাই, ভালো। এবার আমরা যদি বলি যে কোনো একটা হাইড্রোকার্বনের মানে তার ইমপ্রুভ কীভাবে করবো অক্টেন নাম্বার, সেগুলো হচ্ছে বিভিন্ন রকম প্রসেস থাকে, যেমন ক্র্যাকিং প্রসেস থাকে। আর ক্র্যাকিং প্রসেসটা কি সেটা পরে আমি আলোচনা করছি। তারপর হচ্ছে বিভিন্ন রকম আমরা যদি অ্যাডিটিভ অ্যাড করি, যেমন টেল, এখানে TEL টাই ইথাইল TEL থাকে। এ হচ্ছে বিভিন্ন রকম অ্যালকালাইজেশনস, আইসোমারাইজেশনস আর BTX অ্যাড করা হয়, যেমন বেনজিন, টলুইন আর জাইলিন। এগুলো আমরা অ্যাড করে বিভিন্ন রকম আমরা তাদের এই অক্টেন নাম্বারটা আমরা বাড়াতে পারি। এইভাবে হলো। এবার হচ্ছে সিটের নাম্বার, যে প্রথমে হচ্ছে আর দুটো জিনিস মনে রাখবে যে অক্টেন নাম্বারটা হচ্ছে পেট্রোলের কোয়ালিটি আমরা দেখি, আর সিটের নাম্বার দিয়ে ডিজেলের কোয়ালিটি দেখা হয়। ঠিক আছে, ডিজেলের কোয়ালিটি দেখা হয়। এটা কিনা একটা মিক্সার থাকে, ওখানে যেমন বলেছিলাম আইসো অক্টেন আর এনহেপ্টেনের মিক্সার, এখানে দেখো আমি বলেছি বা নোটেও লেখা থাকবে যে যেমন আইসো অক্টেন আর এনহেপ্টেনের একটা মিক্সার থাকবে, তার মধ্যে আইসো অক্টেন কত পার্সেন্টেজ আছে সেইটা দিয়ে বলা হয়। যেমন যদি বলে যে 80 তার অক্টেন নাম্বার, মানে কি 80% আইসো অক্টেন আছে এই মিক্সারের মধ্যে, এই আইসো অক্টেন বা এনহেপ্টেনের মধ্যে। তাহলে সিটেন তাহলে কি না, সিটেন হচ্ছে একটা মিক্সার, এখানেও একটা মিক্সার থাকবে যে সিটেন হচ্ছে মানে এন হেক্সেন ডেকেন, এন হেক্সা ডেকেন আর এন মিথাইল ফেনপথেলিনের যে মিক্সচার থাকে তার মধ্যে এই সিটেনের পরিমাণটা কত থাকে সেইটা দিয়ে আমরা সিটেনের মানটা বের করি। সিটেনটা তাহলে কি না ডিজেলের আমরা কোয়ালিটি বা গুণগত মান দেখি, আর অকটেনটা হচ্ছে পেট্রোলের কোয়ালিটি বা গুণগত মান দেখি। এবার হচ্ছে ক্র্যাকিং আর রিফর্মিং। ক্র্যাকিংটা কি না, মানে ধরো উচ্চ স্ফুটনাঙ্ক, মানে যাদের যেসব হাইড্রোকার্বন হচ্ছে বয়লিং পয়েন্টটা খুব বেশি, সেগুলোকে কি হয় বিভিন্ন রকম হিট দিয়ে বা তাপ দিয়ে আমরা ছোট ছোট হাইড্রোকার্বন তৈরি করি যাদের বয়লিং পয়েন্টটা কমে যায়, সেই প্রসেসটাকে বলা হয় ক্র্যাকিং। তো এই প্রসেসটা কি হয় যে এই যে কার্বন হাইড্রোজেন বন্ডগুলো থাকে বা কার্বন কার্বন বন্ডগুলো থাকে, সেগুলো তাপের ফলে কি হয় অনেক সময় এগুলো ভেঙে গিয়ে ছোট ছোট হাইড্রোকার্বন তৈরি করে, যে এই প্রসেসটাকে অনেক সময় পাইরোলাইসিস প্রসেসও বলা হয়। এবার কি হয় যে ক্র্যাকিং হচ্ছে চারটা ধরনের হয়। এক হচ্ছে থার্মাল ক্র্যাকিং। থার্মাল ক্র্যাকিং মানে কি, যখন শুধুমাত্র যে লার্জার যে হাইড্রোকার্বনগুলো মানে বড় বড় যে হাইড্রোকার্বনগুলো থাকে, যদি শুধু আমরা হাই টেম্পারেচার প্রয়োগ করে সেগুলোকে ছোট ছোট করে ভেঙে দিই, তখন তাকে বলা হয় থার্মাল ক্র্যাকিং বা তাপীয় ক্র্যাকিং বলা হয়। আর হচ্ছে এটা কি হয় যে ইথার ইন লিকুইড ফেজ অর ভেপার ফেজ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, সরি আইদার, ইথার নয়, আইদার মানে হয় লিকুইড ফেজ বা ভেপার ফেজ, এই দুটো ফেজে হচ্ছে আমরা ইউজ করতে পারি। আর হচ্ছে ক্যাটালাইটিক ক্র্যাকিং মানে কি, মানে যেই সমস্ত ক্র্যাকিং প্রসেস, ক্র্যাকিং মানেই হচ্ছে তোমার হচ্ছে হাই টেম্পারেচারে যখন উচ্চ হাইড্রোকার্বনগুলোকে, উচ্চ বয়লিং পয়েন্টের হাইড্রোকার্বনগুলোকে ছোট ছোট হাইড্রোকার্বনে ভাঙা হয়, তার বয়লিং পয়েন্টটাকে কমিয়ে দেওয়া হয়, সেটা ক্র্যাকিং। তো সমস্ত প্রসেসে কিন্তু হাই টেম্পারেচার ইউজ হবে, কিন্তু শুধু আমরা যদি হাই টেম্পারেচার ইউজ করি তখন তাকে বলা হয় থার্মাল ক্র্যাকিং। আর যদি আমরা তারতে কিছু ক্যাটালিস্ট দেই, ধরো আমরা সিলিকন অক্সাইড দিলাম, অ্যালুমিনা দিলাম, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড দিলাম, যে এরকম ধরনের যদি আমরা ক্যাটালিস্ট ইউজ করি তখন তাকে বলা হয় ক্যাটালিটিক ক্র্যাকিং। যে গ্যাসোলিন, এই প্রসেসে কী হয় যে গ্যাসোলিন পাওয়া যায়, যে হাই অক্টেন নাম্বারের গ্যাসোলিন পাওয়া যায়, মানে কি যে উচ্চমানের গ্যাসোলিন আমরা এই পদ্ধতিতে পাই। স্টিম ক্র্যাকিং মানে কি, যে যদি আমরা কোনো একটা হায়ার হাইড্রোকার্বনকে উচ্চ তাপ তো দিচ্ছি মানে হাই টেম্পারেচার প্রয়োগ করছি, তার সঙ্গে সঙ্গে যদি আমরা স্টিমও প্রয়োগ করি, মানে ওয়াটারের যে স্টিম হয় সেই স্টিম, তাকে বলা হয় স্টিম ক্র্যাকিং। আর হাইড্রো ক্র্যাকিং যখন হচ্ছে হাইড্রোজেনের প্রেজেন্সে যখন আমরা ক্র্যাকিং প্রসেসটাকে করা হয় তখন তাকে বলা হয় হাইড্রো ক্র্যাকিং। এর অ্যাপ্লিকেশনটা কি না, বিভিন্ন রকম ওয়েল গ্যাস তৈরি করার জন্য, তারপর হচ্ছে তোমার গ্যাসোলিনের অক্টেন নাম্বারটাকে বাড়ানোর জন্য, বিভিন্ন রকম অ্যালকিন পাওয়া যায় এই প্রসেস থেকে, এইগুলো হচ্ছে এদের ইউজ। বুঝা গেল? এবার হচ্ছে পরের পরের টপিকটা হচ্ছে রিফর্মিং। তোমাদের দেখো এটা হচ্ছে রিফর্মিং হবে, রিফার্মিং নয়, রিফর্মিং। রিফর্মিং হবে।
তো এই নামটা থেকে তোমরা বুঝে গেছো যে রিফর্মিং মানে কি, যে একটা ফর্ম ছিল সেটা থেকে অন্য একটা ফর্মে কনভার্ট করা। মানে কি, যে ধরো কিছু কিছু মানে যাদের গুণগত মান খুব কম, তাদেরকে বিভিন্ন প্রসেসে ধরো টেম্পারেচার দিলাম বা ক্যাটালিস্টের প্রেজেন্সে টেম্পারেচার দিলাম, দিয়ে একটা ভালো গুণগত মানের আমরা যদি হাইড্রোকার্বন তৈরি করি, ধরো সাইক্লিক ফর্মে, আমি ধরো মানে সিঙ্গেল চেন আছে, মানে কোনো তার মধ্যে সাইক্লিক সিস্টেম নেই, তাতে যদি আমরা কোনো আম, অনুঘটক বা টেম্পারেচার দিয়ে যদি আমরা তাকে সাইক্লিক ফর্মে বানিয়ে দিই, তাহলে তার গুণগত মানটা বেড়ে যায়। তো গুণগত মানটা বেড়ে যায়, সেই প্রসেসটাকে বলা হয় রিফর্মিং প্রসেস। তাহলে রিফর্মিং আর ক্র্যাকিংয়ের মধ্যে পার্থক্য কি? ক্র্যাকিং হচ্ছে তোমার বড় হাইড্রোকার্বনটাকে ভেঙে ভেঙে ছোট ছোট হাইড্রোকার্বন তৈরি করে, আর রিফর্মিং হচ্ছে সেই হাইড্রোকার্বনটাকে ধরো ব্রাঞ্চ বাড়ি করে দিল, মানে একটা সিঙ্গেল চেন ছিল, ধরো আমি উদাহরণ দিলাম এরকম, ধরো CH3 CH2 এর হোল 3 CH3, এটা একটা সিঙ্গেল চেন ছিল। এতে ধরো আমরা একটা ক্যাটালিস্ট দিলাম AlCl3, আর ধরলাম 200 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলাম, তখন কি হয়ে যাবে, এখানে কিনা একটা ব্রাঞ্চ হয়ে যায়, CH3 CH2 CH3, এই ওপরে একটা CH3 চলে আসে। তো এইভাবে কি হয়, যে এই যে ব্রাঞ্চের ফলে কি হয়, যে এদের অক্টেন নাম্বার বেড়ে যায়, ফলে এই হাইড্রোকার্বনটা যদি কোনো একটা পেট্রোলিয়াম তৈরি করে, তাহলে সেই পেট্রোলিয়ামের গুণগত মানটা বেড়ে যায়। এইরকমই প্রসেসগুলোকে বলা হয় রিফর্মিং। কিন্তু যদি তোমার ক্র্যাকিং হতো, তখন কি হতো, এই যে লম্বা যে হাইড্রোকার্বনটা, সেটা কিনা ছোট ছোট হাইড্রোকার্বনে ভেঙে যেত। এটাই হচ্ছে ডিফারেন্স, এটাই হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স। এবার কি বলেছে, যে পেট্রোলিয়ামের প্রচুর পরিমাণ চাহিদা বেড়ে গেছে, এখন প্রচুর গাড়ি চলছে, তাই জন্য কি হয়, যে ন্যাচারাল যে পেট্রোলিয়ামের সোর্স, সেটা হচ্ছে অনেকটা কম, সাপ্লাই কম দিচ্ছে। তো তার জন্য কি হয়, যে বিভিন্ন রকম প্রসেসে তোমার হচ্ছে সিনথেটিক পেট্রোলিয়াম তৈরি হচ্ছে। সেই সিনথেটিক পেট্রোলিয়াম তৈরি করার জন্য দুটো প্রসেস জেনারেলি ফলো করা হয়, একটা হচ্ছে বার্জিয়াস প্রসেস, আর দুটো হচ্ছে ফ্রিসার-ট্রপসে প্রসেস। বার্জিয়াস প্রসেসে কি হয়, যে বিভিন্ন যে কোল মানে ডাস্ট, যে হেভি অয়েল পাওয়া যায়, তো সেইগুলো কি হয়, সেগুলো হচ্ছে বিভিন্ন রকম হাই টেম্পারেচার আর ক্যাটালিস্টের প্রেজেন্সে, কি হয়, যে লিকুইড হাইড্রোকার্বন তৈরি হয়। যেমন এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ, যে এই যে কোল্টার প্লাস হাইড্রোজেনের প্রেজেন্স দিল, দিয়ে কি হবে, যে হাই টেম্পারেচার দেওয়া আছে 248 কেলভিন, আর অ্যাটমসফিয়ার হচ্ছে 200 to 250 অ্যাটমসফিয়ার, আর ক্যাটালিস্টে কি হচ্ছে, যে আয়রন অক্সাইড বা টিন অক্সাইড বা অক্সালেট ইউজ করে, তাকে কি হয়েছে, এই মিক্সচার অফ লিকুইড হাইড্রোকার্বন। তোমাদের এরকম কোশ্চেন থাকে, আমি পরে ফ্রিসার টপসেটা এক্সপ্লেন করে দিই, আর তারপরে বলছি কোশ্চেনটা কি থাকে, যেটা হলো। আর ফ্রিসার ট্রপসের প্রসেস কি না, ফ্রিসার ট্রপসের প্রসেস হচ্ছে একটা মিক্সচার নেওয়া হয়, যে CO প্লাস H2, এই মিক্সচারটাকে নিয়ে যদি আমরা 475 কেলভিনে হিট করি, তখন হচ্ছে হাইড্রোকার্বনের একটা মিক্সচার পাওয়া হয়, আমরা ছোটো ছোটো হাইড্রোকার্বনের যেরকম এখানে মিক্সচার পেয়েছি, তো সেই প্রসেসে। এবার তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে, যে বার্জিয়াস প্রসেসে স্টার্টিং মেটেরিয়ালস কী থাকে, বা তোমার ফ্রিসার ট্রপসের প্রসেসে স্টার্টিং মেটেরিয়াল কী থাকে। তাহলে এখানে এই অপশানটা দেখো, এই দুটো অপশানে দিয়ে দিতে পারে, তোমরা কিন্তু কনফিউজ হবে না। বার্জিয়াস প্রসেসে থাকে কোল ডাস্ট ইন হেভি অয়েলস, আর তার সঙ্গে হাইড্রোজেনের রিয়াকশানস হয়, আর এখানে হচ্ছে CO, কার্বন মনোক্সাইড, কোবাল্ট নয়, CO, ঠিক আছে, কার্বন মনোক্সাইড হাইড্রোজেনের সঙ্গে হাই টেম্পারেচারে, তখন হচ্ছে 1 থেকে 10 অ্যাটমসফিয়ার প্রেসারে প্রেজেন্স অফ কোবাল্ট আর নিকেল অ্যাজ এ ক্যাটালিস্ট হয়েছে। এবার কি বলছে, দেখো এখানে দেখো ক্যাটালিস্ট হিসেবে কি ইউজ হয়, এগুলো তোমরা এই জিনিসগুলোই কিন্তু পড়বে, কারণ খুব হাইফাই খুব কঠিন কোশ্চেন থাকে না, শুধু এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে। যে বার্জিয়াস প্রসেসে কোন ক্যাটালিস্ট ইউজ করা হয় না, আয়রন অক্সাইড, টিন অক্সাইড, অক্সালেট। আর তোমার হচ্ছে ফিশার ট্রপসের প্রসেসে কী হয়, যে কোবাল্ট, নিকেল, এই ক্যাটালিস্টগুলো ইউজ করা হয়। এবার কি বলছে, রিয়াক্ট্যান্ট আমি বলে দিলাম, এখানে হচ্ছে এই যে CO, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন, এটাকে কি বলা হয় বলো তো, না এটাকে বলা হয় ওয়াটার গ্যাস, এই মিক্সারটাকে কার্বন মনোক্সাইড আর CO। এবার তোমরা লিখে রাখো, যে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন, এটাকে কি বলা হয়, বলতে পারবে এটাকে কি বলা হয় কেউ? কার্বন মনোক্সাইড, সাইকোল গ্যাস, না, প্রোডিউসার গ্যাস, হ্যাঁ প্রডিউসার গ্যাস, যে CO প্লাস হাইড্রোজেন এটাকে ওয়াটার গ্যাস বলা হয়, আর CO প্লাস নাইট্রোজেন এটাকে প্রডিউসার গ্যাস বলা হয়। তোমাদের এরকম দুটো অপশান দিয়ে দিয়ে বলে, যে সিনথেটিক পলিমার তৈরি করার জন্য, সিনথেটিক পেট্রোল তৈরি করার জন্য ফিশার ট্রপসের প্রসেসে কি কি থাকে, হয়তো বলে দিতে পারে অপশানে ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, তোমরা কিন্তু কনফিউজ হবে না। তোমরা এই দেখো CO প্লাস হাইড্রোজেন, এইটাই হচ্ছে তোমাদের ওয়াটার গ্যাস ইউজ করা হয়, প্রডিউসার গ্যাস নয়, ঠিক আছে। এরপর হচ্ছে LPG আর CNG, এটা তোমরা অনেক সময় উচ্চ মাধ্যমিকের সময় যখন পরীক্ষা পড়তে খুব ইম্পর্টেন্ট ছিল, যে LPGর মধ্যে কি কি মলিকুলগুলো থাকে।
তো আমরা একটা এইখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে এলপিজির মধ্যে যে হাইড্রোকার্বনগুলো থাকে তাদের মধ্যে কার্বন সংখ্যা কি কি হতে পারে, মানে C1 থেকে C4 থাকতে পারে, C2 থেকে C6 থাকতে পারে, তারপরে C1 থেকে C3 থাকতে পারে এরকম। কিন্তু তোমরা শুধু মনে রাখবে যে এলপিজিতে যে কম্পোনেন্টগুলো থাকে মানে যেই মলিকুলগুলো থাকে তাদের হচ্ছে কার্বন ম্যাক্সিমাম 3 থেকে 4, তার থেকে বেশি হবেই না। পেন্টেন কখনোই এলপিজি গ্যাসের মধ্যে থাকে না, ঠিক আছে? সবসময় 3 থেকে ম্যাক্সিমাম 3 থেকে 4, মানে মিথেন, প্রোপেন, বিউটেন, এই অবধি, ইথেন। কিন্তু কি বলে তার থেকে বেশি 5 নম্বর ধরো পেন্টেন, হেক্সেন এগুলো থাকে না। এলপিজির মধ্যে শুধুমাত্র 3 থেকে 4 কার্বন অ্যাটমই ম্যাক্সিমাম, এটা মনে রাখো। আর এলপিজির মেন কম্পোনেন্টগুলো কি না, প্রোপেন, এন বিউটেন আর আইসোবিউটেন্স, এগুলো হচ্ছে মেন কম্পোনেন্ট। আর হচ্ছে সিএনজির ক্ষেত্রে আলাদা হয়ে যায়। সিএনজির ক্ষেত্রে 90% মিথেন থাকে, আর তার সঙ্গে কিছু পরিমাণে ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো থাকে কিছু পরিমাণ, কিন্তু 90% মিথেন থাকে। তাহলে এলপিজির মধ্যে তোমরা নোট করে রাখবে যে এলপিজির মধ্যে প্রোপেন থাকে, এন বিউটেন থাকে, আইসোবিউটেন থাকে। আর সিএনজির মধ্যে কি হয় না 90% মিথেন থাকে, 90% মিথেন থাকে, 90% CH4 থাকে, মিথেন থাকে। এই জিনিসগুলো, এই কোশ্চেনগুলোই আসে ছোট ছোট করে, ঠিক আছে? তোমরা যখন নোট বা বই পড়বে তখন কিন্তু এই জিনিসগুলো ভালো করে মনে মনে মানে নিজেকে কোশ্চেন করে করে পড়তে থাকবে। এবার বলেছে দেখো ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। এবার যেহেতু এটা হাইড্রোকার্বন চ্যাপ্টার, এবার যে ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন মানে কি তোমাদের একটু জেনে রাখা উচিত যে হাইড্রোকার্বন কত ভাগে ভাগ করা হয় বা কি কি ভাবে ভাগ করা হয়। যেমন কি আমি যদি একদম ধরো আমি লিখে দিলাম এখানে হাইড্রোকার্বন, এবার কি হয় একে দুই ভাগে ভাগ করা হয়। এই হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যেমন মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খল। মানে কি যে একটা হচ্ছে সাইক্লিক হবে আর একটা হচ্ছে অ্যাসাইক্লিক। মানে এটা হচ্ছে ওপেন চেন, মানে শুধু নর্মাল চেন হবে, আর এখানে হচ্ছে সাইক্লিক ফর্মে থাকবে, এরকম করে ধরো সাইক্লিক ফর্মে আছে। এবার হচ্ছে এই যে মুক্ত শৃঙ্খল সেটা আবার দু ধরনের হয়, যে সম্পৃক্ত মানে কি আনস্যাচুরেটেড, যে সম্পৃক্ত থাকে আনস্যাচুরেটেড থাকে, আর একটা হচ্ছে অসম্পৃক্ত মানে স্যাচুরেটেড। মানে কি সম্পৃক্ত মানে যাদের মধ্যে কোনো ডবল বন্ড থাকবে না, আর অসম্পৃক্ত মানে যাদের মধ্যে ডবল বন্ড থাকবে। তাহলে ডবল বন্ড থাকবে না মানে কি যে অ্যালকেন, আর ডবল বন্ড থাকবে তাদের মধ্যে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা, অ্যালকিন আর অ্যালকাইন, ঠিক আছে? এইভাবে ভাগ করা যায়। প্রথমে দেখো হাইড্রোকার্বনকে দুভাবে ভাগ করে দিলাম, অ্যাসাইক্লিক, সাইক্লিক। সেই অ্যাসাইক্লিককে আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে কি কোনো ডবল বন্ড থাকবে না, ধরো অ্যালকেন। আর স্যাচুরেটেড মানে দুই ভাগে ভাগ করলাম আমরা। স্যার হ্যাঁ বলো। স্যার মনে হচ্ছে উল্টো হয়ে গেল, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যাচুরেটেডটা সরি সরি অ্যালকেন সরি, হচ্ছে। এইটা স্যাচুরেটেড, এটা আনস্যাচুরেটেড। হ্যাঁ ঠিক বলেছো। তো স্যাচুরেটেড মানে হচ্ছে তোমার সম্পৃক্ত, মানে কোনো ডবল বন্ড থাকবে না, ধরো ইথেন CH3 CH3। আর হচ্ছে আনস্যাচুরেটেড মানে ডবল বন্ড থাকবে, তোমার হচ্ছে যেমন অ্যালকেন, ধরো ডবল বন্ড, দুটো ডবল বন্ড মানে CH2 CH2। আর এখানে ধরো HC ট্রিপল বন্ড CH, যে এরকম করে থাকে। এবার হচ্ছে সাইক্লিকের ক্ষেত্রেও আবার আমরা দুই ভাগে ভাগ করব, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। অ্যারোমেটিক, অ্যালিসাইক্লিক মানে কি যেখানে কোনো অ্যারোমেটিক মানে থাকবে না, সেই কম্পাউন্ডটা হচ্ছে অ্যারোমেটিক নয়। মানে ধরো এরকম সাইক্লিক আছে বা একটা হাইড্রোজেন বন্ড আছে বা দুটো হাইড্রোজেন বন্ড আছে কিন্তু অ্যারোমেটিক নয়। কিন্তু অ্যারোমেটিক মানে কি ধরো বেনজিন রিং, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, সেরকম ভাগে ভাগ করতে পারি। এবার এক্ষেত্রেও তোমার হচ্ছে এক্ষেত্রেও একে দুই ভাগে ভাগ করা যায়। এক্ষেত্রেও আমরা দুই ভাগে ভাগ করব, স্যাচুরেটেড মানে সম্পৃক্ত আর আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে কি ধরো যেমন সাইক্লোহেক্সেন, যে কোনো ডবল বন্ড নেই। আনস্যাচুরেটেড মানে ধরো একটা ডবল বন্ড আছে, ঠিক আছে? সাইক্লোহেক্সেনের সরি একটা ডবল বন্ড আছে বা দুটো ডবল বন্ড আছে, সেগুলো হচ্ছে তোমার অ্যাসাইক্লিক। তো এইভাবে ভাগ করা যায় হাইড্রোকার্বনকে, এইভাবে তোমাদের ভাগ করা যায়। এবার হচ্ছে সিনথেসিস অফ হাইড্রোকার্বন। এবার হচ্ছে বিভিন্ন রকম যে হাইড্রোকার্বন থাকে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বা এই যে অ্যারোমেটিক বেনজিন কম্পোনেন্ট, এগুলো কিভাবে সিনথেসিস করা হয় সেগুলো আমরা একটা একটা করে এবার আলোচনা করব। যেমন প্রথমে হচ্ছে দেখো জেনারেল মেথড ফর প্রিপারেশন অফ অ্যালকেন, যে অ্যালকেন আমরা কিভাবে তৈরি করতে পারি। এখানে বিভিন্ন রকম থাকে। অ্যালকেন মানে কি
অ্যালকেন মানে ধরো CH3 CH2 CH3, এটা ধরো একটা অ্যালকেন। প্রোপেন এটাকে বলা হয় মানে একটা মুক্ত শৃঙ্খল থাকবে, যার মধ্যে কোনো রকম কোনো ডবল বন্ড থাকবে না, শুধু হাইড্রোজেন আর কার্বনের মলিকুলগুলো থাকে, তাদের বলা হয় অ্যালকেন। এদের হচ্ছে জেনারেল ফর্মুলা কি থাকে, CnH 2n+2, 2n+2, এইটা হচ্ছে এদের জেনারেল ফর্মুলা, CnH 2n+2। তো এদের দেখো কিছু কিছু জিনিস আছে, যেমন এই 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইনের হাইড্রোজেনেশন। মানে কি, আমি ধরলাম কোনো একটা অ্যালকিন নিলাম বা অ্যালকাইন নিলাম, সেটাকে আমরা হাইড্রোজেন অ্যাড করে অ্যালকেন বানাবো। সেটা কীরকম, যে ধরো একটা জেনারেল ফর্মুলা নিলাম CH আর CH ডবল বন্ড CHR, এটাতে যদি আমরা হাইড্রোজেন নেই তখন হচ্ছে কি হয়ে যায়, যে হাইড্রোজেন হচ্ছে ডবল বন্ডে অ্যাড হয়ে গিয়ে আর CH2 হয়ে যায়। এখানে ক্যাটালিস্ট হিসেবে আমরা ইউজ করতে পারি যে নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম আর হিট। এইভাবে এইগুলো মনে রাখো, তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে এই অ্যালকেন দিয়ে দিল, অ্যালকাইন দিয়ে দিল, সরি অ্যালকিন দিয়ে দিল, আর হচ্ছে এই ফাইনাল প্রোডাক্টটা দিয়ে দিল অ্যালকেন, বলে দিল যে এখানে এই যে রিয়াক্ট্যান্টগুলো কি থাকবে, হাইড্রোজেনের সঙ্গে নিকেল হতে পারে, প্লাটিনাম হতে পারে, প্লাডিয়াম আর হিট, এইগুলো দিলেও হচ্ছে তোমাদের অ্যালকিন থেকে অ্যালকাইন হতে পারে। বা তোমার হচ্ছে যদি অ্যালকাইন নেই, ঠিক আছে, অ্যালকাইন আর সি ডবল বন্ড, সরি ট্রিপল বন্ড CR, এটা বোঝা যাচ্ছে না, RC3+CR, এখান থেকে কি হয়, যদি হাইড্রোজেন দেই আর একই রকম এই নিকেল, প্লাটিনাম, প্লাডিয়াম আর হিট, এখানে আমি ডু লিখে দিচ্ছি, ডু মানে একই রকম আর কি, নিকেল, প্লাটিনাম, প্লাডিয়াম, তো কি হয়ে যায় যে RCH2CH2R, এখানে কিন্তু 1 মোল হাইড্রোজেন নিলে হবে না, 2 মোল নিতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমরা একটা জানো, এই যে নিকেল থাকে, এই নিকেলটাকে নর্মাল নিকেল আমরা ইউজ করি না, আমরা ইউজ করি র্যানি নিকেল। তোমরা নাম শুনেছ হয়তো র্যানি নিকেল, কারণ তাদের হচ্ছে কর্মক্ষমতাটা হচ্ছে বেশি। র্যানি নিকেলটা কিভাবে তৈরি হয় না, একটা হচ্ছে নিকেল আর অ্যালুমিনিয়ামের একটা মিক্সচারকে যদি আমরা NaOH দিয়ে হিট করতে থাকি, তাহলে কি হয় যে অ্যালুমিনিয়ামটা হচ্ছে ওই NaOH এর সঙ্গে রিয়াকশন করে দ্রবীভূত হয়ে যায়, তখন কি তৈরি করে না NaAlO2 তৈরি করে। ঠিক আছে, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে, তো দ্রবীভূত হয়ে যায়, তখন আর কি হয়, শুধু নিকেলটা পড়ে থাকে সলিউশনের মধ্যে, নিকেলটা পড়ে থাকে, তো সেই মানে ছোট ছোট দানা দানা আকারের নিকেলটা পড়ে থাকে হাইড্রোজেন গ্যাসের সঙ্গে, তো সেই নিকেলটাকে বলা হয় প্লাস নিকেলটা হচ্ছে পড়ে থাকে সলিউশনের মধ্যে, এই নিকেলটাকে বলা হয় র্যানি নিকেল। তাহলে র্যানি নিকেল কিসের দ্বারা তৈরি হয় না, যখন আমরা একটা মিক্সচার নিকেল আর অ্যালুমিনিয়ামের একটা মিক্সচারকে NaOH দিয়ে হিট করতে থাকবো, তখন আমরা যে প্রোডাক্টটা পাবো তাকে র্যানি নিকেল বলা হয়। এবার হচ্ছে ধরো রিডাকশনস অফ অ্যালকাইল হ্যালাইড, এই 2 নম্বরটা, যে রিডাকশনস অফ অ্যালকাইল হ্যালাইড মানে কি, যে জেনারেল ফর্ম হচ্ছে RX, এটা থেকে আমাকে কি তৈরি করতে হবে না RH তৈরি করতে হবে। তো কি দেই আমরা জেনারেলি, এখানে যে জিঙ্ক HCl দেওয়া হয়, জিঙ্ক HCl, বা তোমার আরও হতে পারে যে জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, বা তোমার দিতে পারে যে জিঙ্ক NaOH, এইগুলো দিলে কি হয়, RX থেকে RH হয়ে যায়, আর এই RS থেকে RH হয়ে যায়। বা তোমাদের আরও দেখেছো হয়তো এই RX থেকে RH তৈরি করার আরও প্রসেস আছে, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4, এগুলো দিয়েও আমরা কিন্তু RX থেকে RH বানাতে পারি, এবার হচ্ছে এটা আমি মুছে দিচ্ছি। এবার হচ্ছে এই যে এটা হলো, আরেকটা প্রসেস আছে, এটারই আরেকটা প্রসেস হচ্ছে, যদি আমরা অ্যালডিহাইড বা কিটোন থেকে, এই যে 3 নম্বরটা কি হলো, যে যদি আমরা অ্যালডিহাইড বা কিটোন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে চাই, তখন কি হবে, যে ক্লিমেনসন রিডাকশন, সেটা কিরকম, ধরো RCHO নিলাম, RCHO থেকে আমাকে RCH3 বানাতে হবে, যে তখন আমরা কি দেবো না জিঙ্ক অ্যামালগাম HCl, এই রিয়েজেন্টগুলো তোমরা কিন্তু মনে রাখবে, জিঙ্ক অ্যামালগাম রিয়েকশন।
আর তখন হচ্ছে যদি এই ধরনের নাম আসে না, যে ক্লিমেনসন, গেগনার, তারপরে কোলবে, তারপরে কোরে হাউস, সেই প্রসেসগুলো যদি হয়তো এই রিয়াকশনটা দিয়ে দিল, বললো যে এটা কোন প্রসেসে কনভার্ট হচ্ছে, এই নামগুলোও তোমরা মনে রাখো যে জিঙ্ক অ্যামালগাম আর এইচসিএল দিলে এটা হয়ে যায়। বা ধরো আর এটাতেও যদি আমরা জিঙ্ক অ্যামালগাম আর এইচসিএল দেই তখন হয়ে যায় RCH2R, যে এইভাবে আমরা তৈরি করতে পারি। আবার ধরো এই যে রিডাকশনস উইথ রেড ফসফরাস মানে লাল ফসফরাস আর HI, তো এটা কি হয়ে যায় যে ধরো CH3OH মিথানল নিলাম, তাতে হচ্ছে HI দিলাম, মানে HI দিলাম, আর এদিকে হচ্ছে রেড ফসফরাস বা লাল ফসফরাস দিয়ে দিলাম, তখন কি হয় যে মিথেন তৈরি হয়, মিথেন গ্যাস তৈরি হয়, যে CH4, যে CH3 থেকে CH4 এ কনভার্ট হয়ে যায়, যে এইভাবে। তারপরে যে গিগনার রিয়েজেন্ট তোমরা জানো যে গিগনার রিয়েজেন্ট হচ্ছে RMgX, ধরো RMgX, এই RMgX থেকে কি হয়ে যায়, আমি ধরলাম CH3I মিথাইল আয়োডাইড, এটাতে কি হয় যদি প্রথমে Mg আর শুষ্ক ইথার বা ড্রাই ইথার যদি ইউজ করা হয়, তখন কি হয়ে যায় না CH3MgI তৈরি হয়, এটাকে বলা হয় গিগনার রিয়েজেন্ট। এবার এটাতে যদি আমরা ওয়াটার দিয়ে দিই, ওয়াটার দিলে মিথেন তৈরি হয়ে যাবে CH4, মানে CH3টা CH4 এ কনভার্ট হয়ে যায়, যে এটা হচ্ছে তোমার এগুলো দেখো সবগুলোই হচ্ছে তোমাদের কি হলো না সমসংখ্যক। এবার দেখো যতগুলো আমরা মানে এখানে ধরো এই যে স্টার্টিং মেটেরিয়ালে যতগুলো কার্বন ছিল ততগুলো কার্বনই প্রোডাক্টে তৈরি হচ্ছে। এখানে CH3 একটা কার্বন ছিল, এখানে মিথেন তৈরি হয়েছে, এখানে তিনটা কার্বন ছিল যে RCOR, তো এখানে RCH2R তৈরি হচ্ছে। কিন্তু আমাকে যদি বেশি পরিমাণে কার্বন সংখ্যায় তৈরি করতে হয় তখন কি কি প্রসেস থাকে, যে তখন হচ্ছে কিছু কিছু প্রসেস থাকে, যেমন এই যে ডিকার্বক্সিলেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, মানে কিরকম, ধরো RCOONA, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সল্ট ফর্মে আছে, এটাতে যদি আমরা NaOH, মানে এটা কম সংখ্যক তৈরি হবে, NaOH আর ক্যালসিয়াম অক্সাইড যদি দেওয়া হয় তখন কি হয়ে যায় RH তৈরি হয়ে যায়। এখানে দেখো দুটো কার্বন ছিল, মানে কার্বনে রিডিউস করে দিচ্ছি, একটা কার্বন আছে এখানে। এবার যদি অ্যালকেন কম সংখ্যক থেকে যদি হয়, ধরো ভার্জ বা উডস রিয়াকশন, এই যে এটাকে বলা হয় ভার্জ বা উডস রিয়াকশন, সেখানে কি হয় যে ধরো RH নিয়েছি, সেখানে কি হয় যে সোডিয়াম নিলাম আর ড্রাই ইথার নিলাম, তখন কি হয় যে RR তৈরি হয়ে যায়। তো এখানে আমাদের দুটো RX, মানে কি কম সংখ্যক কার্বন যে রিয়াক্ট্যান্টে থাকে, ধরো একটাই R আছে কিন্তু আমরা প্রোডাক্টে বেশি সংখ্যক কার্বনের প্রোডাক্ট পাচ্ছি। যেমন ধরো যদি আমি উদাহরণ দিই CH3I, এটা কি হয় যে N এর সঙ্গে বিক্রিয়া করে CH3 তৈরি করে ইথেন, মানে কম সংখ্যক কার্বনের রিয়াক্ট্যান্ট থেকে বেশি সংখ্যক কার্বনের প্রোডাক্ট পাচ্ছি। আর এটা হচ্ছে বেশি সংখ্যক কার্বনের রিয়াক্ট্যান্ট থেকে কম সংখ্যকে পাচ্ছি। আর আগেরগুলোতে কি ছিল, যে আগেরগুলোতে ছিল সমান, যতগুলোই রিয়াক্ট্যান্টে কার্বন ছিল সে ততগুলোই আছে। ঠিক আছে, এবার হচ্ছে কোলবে ইলেকট্রোলাইসিস, তোমরা জানো যে কোলবে ইলেকট্রোলাইসিস মানে কি, যে তোমার হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম বা লিকুইডের যে লবণের মানে গাঢ় থাকে, সেখানে হচ্ছে তোমার ক্যাথোড আর অ্যানোডের মধ্যে, ক্যাথোডে হচ্ছে তোমার হাইড্রোজেনটা চলে যায় আর অ্যানোডে হচ্ছে তোমার প্রোডাক্টটা চলে আসে, যেরকম মানে কোলবে ইলেকট্রোলাইসিসে ধরো একটা আমরা সল্ট নিলাম, যে RC⋯O, এদিকে ধরলাম পটাশিয়ামের সল্ট নিলাম, তো তাতে হচ্ছে জল দিয়েছে, তারপর হচ্ছে যে এদিকে ধরো প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করা হয়েছে মানে ইলেকট্রোড, তখন কি হয়ে যায় যে RR তৈরি হয়ে যায়। ঠিক আছে, RR তৈরি হয়ে যায় কোলবেতে। আর কোরে হাউসের ক্ষেত্রে কি হয়, যে কোরে হাউসের ক্ষেত্রে সেই লিথিয়ামের যে প্রোডাক্ট থাকে, মানে ধরো RX নিয়েছি, সেটাতে হচ্ছে তোমার 2Li নিলাম, আর ইথারের প্রেজেন্সে RLi তৈরি হয়ে যায়। এবার হচ্ছে এই RLi কে প্লাস কপার আয়োডাইড নিলে কি তৈরি হয়ে যায় না, কপার আয়োডাইড নিলে এখানে R2CuLi তৈরি হয়ে যায়। এবার এই R2CuLi কে R2CuLi, এটা হচ্ছে কোরে হাউস এখান থেকে শুরু হয়েছে, যে R2CuLi এখানে আর একটা অন্য কোনো একটা মানে অ্যালকাইল হ্যালাইড দিলে এই আর 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 ডট তৈরি হয়ে যায়। ঠিক আছে, কোরে হাউসটা হচ্ছে তিনটা স্টেপ, প্রথমে হচ্ছে একটা ধরো CH3I নিয়েছি, সেটা হচ্ছে লিথিয়ামের সঙ্গে আর লিথিয়াম তৈরি হয়, সেই আর লিথিয়ামটা হচ্ছে কপার আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করে R2CuLi তৈরি হয়, সেই R2CuLi কে কি হয়
যে আমরা যদি আর ডট এক্স দিয়ে অন্য একটা কোনো একটা হ্যালাইড দিয়ে করি বা সেম দিয়েও করলে একই রকম আর আর হয়ে যাবে, আর আলাদা যদি আমরা করি তখন হচ্ছে আর আর ডট অ্যালকেন তৈরি হয়ে যায়। এটা গেল এটা। এবার হচ্ছে যে এই এই প্রসেসগুলো হচ্ছে, এই 9টা প্রসেস হচ্ছে জেনারেলি অ্যালকেন তৈরি করার প্রসেস। যে একটা দুটো তিনটে এরকম করে 9টা প্রসেস হচ্ছে তোমার অ্যালকেন তৈরি করার প্রসেস। এবার অ্যালকেনের বিভিন্ন রকম ধর্ম আমরা পড়বো। অ্যালকেনের ভৌত ধর্ম কি, মানে জেনারেলি তোমাদের বয়লিং পয়েন্ট দিয়ে আসে। তোমরা মনে রাখবে যে যদি কোনো একটা অ্যালকেন ব্রাঞ্চ বাড়তে থাকে তার বয়লিং পয়েন্ট কমতে থাকবে। না সরি, মেল্টিং পয়েন্ট কমতে থাকবে। মানে ধরো তোমাদের এটা দিলাম CH3 CH2 এর হোল 3 CH3, এটা আর একটা ধরলাম দিলাম যে CH3 CH, এদিকে একটা ব্রাঞ্চ CH3, এদিকে হচ্ছে তোমার CH2 CH3, আর একটা দিলাম এখানে কার্বনের সঙ্গে চারটা CH3 গ্রুপ লেগে আছে, CH3 CH3 CH3, আর এদিকে CH3। তো মেল্টিং পয়েন্ট হয়ে যাবে এইরকম, এই অর্ডারে মেল্টিং পয়েন্ট হবে। মানে যত ব্রাঞ্চ বাড়তে থাকবে তার মেল্টিং পয়েন্টটা তত কমতে থাকবে। যে কোনো একটা যদি আমরা হাইড্রোকার্বন নেই, যত ব্রাঞ্চ বাড়তে থাকবে তার মেল্টিং পয়েন্ট তত কমতে থাকবে। কারণটা কি না, ব্রাঞ্চ যত বাড়তে থাকবে তাদের যে সারফেস এরিয়া হয় সেটা কমে যায়। তো তাদের মধ্যে যে একটা অণুর সঙ্গে অন্য একটা মলিকুল, একটা মলিকুলের সঙ্গে অন্য একটা মলিকুলের যে আকর্ষণ থাকে সেটা কমে যায়, ফলে স্ফুটনাঙ্ক তার কমে যায়, কম হয়ে যায়, সেটা মেল্টিং পয়েন্ট কম হয়ে যায়। এবার বলেছে যে এবার মেকানিক্যাল কেমিক্যাল রিয়াকশনগুলো আমরা বলবো যে অক্সিডেশনস অফ অ্যালকেন। অক্সিডেশনস অফ অ্যালকেন মানে কি, যে যদি আমরা অক্সিজেনের প্রেজেন্সে অ্যালকেনকে বিক্রিয়া করি, ধরো একটা অ্যালকেন নিলাম CH4 প্লাস অক্সিজেন, অক্সিডেশন করলাম, তো সেটা কি তৈরি হয়ে যায় না, কার্বন ডাইঅক্সাইড আর প্লাস তোমার হচ্ছে 2H2O তৈরি হয়ে যায়, 2H2O তৈরি হয়ে যায়। তো এইভাবে হচ্ছে তোমার অক্সিডেশন হয়, অক্সিডেশন রিয়াকশানসগুলো হয়। এবার হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশানস, ধরো আমি ওই অ্যালকেনে কিছু একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে আমি এটা কোনো একটা অন্য মানে গ্রুপ অ্যাড করতে চাই। ধরো সাবস্টিটিউশন মানে ধরো RCH2 CH3 আছে, এটা থেকে আমাকে তৈরি করতে হবে কি না RCH2 Cl তৈরি করতে হবে। তখন কি হবে তোমরা জানো, এটা হচ্ছে ক্লোরিনের প্রেজেন্সে আর H নিউ, মানে তোমার হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে এখানে কি হয়েছে, ক্লোরিন অ্যাড হয়ে যায়। ঠিক আছে, যে ক্লোরিন অ্যাড হয়ে যায়, এটা হচ্ছে তোমার সাবস্টিটিউশন রিয়াকশনস। এবার হচ্ছে যে ধরো আমি এখানে যদি ধরো মিথেন থেকে আমাকে কি তৈরি করতে হবে না CH3NO2, যে নাইট্রো গ্রুপ অ্যাড করতে হবে। তখন কি অ্যাড করি আমরা, এখানে হচ্ছে HNO3 আর হাই টেম্পারেচার 400 ডিগ্রি সেন্টিগ্রেড, যে এইভাবেও আমরা নাইট্রো গ্রুপ অ্যাড করতে পারি। বা তোমার হচ্ছে যদি CH4 থেকে CH3SO3H অ্যাড করতে চাই, মানে সালফিউরিক গ্রুপ অ্যাড করতে চাই, তখন হচ্ছে H2SO4 আর হাই টেম্পারেচার 400 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবেও আমরা সাবস্টিটিউশন রিয়াকশনস বলা হয়, এগুলো হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশনস। এবার ক্র্যাকিং কিভাবে, আমি একটু আগে আলোচনা করেছি যে ক্র্যাকিং মানে হচ্ছে তোমার হচ্ছে যদি হিট দেওয়া হয়, যে সেইভাবে ক্র্যাকিং হয়। যেমন ধরো যদি একটা মলিকুলের, ধরো একটা নিলাম যে N বিউটেন নিলাম, CH3 CH2 CH2 CH3, যে এটা থেকে এখানে ব্রাঞ্চ বাড়িয়ে দিলাম CH3 এর হোল 2 CH3, এখানে কি হয় যে অ্যালুমিনিয়াম AlCl3 অনুঘটক নেওয়া হলো, আর গাঢ় মানে কনসেন্ট্রেট HCl নেওয়া হয়, আর হচ্ছে হাই টেম্পারেচার দেওয়া হয়। যে তখন হচ্ছে এইভাবে ব্রাঞ্চ বেড়ে যায়, ফলে ক্র্যাকিংয়ের ফলে কি হয় যে হাইড্রোকার্বনের তোমার হচ্ছে যে পেট্রোলিয়াম যদি তৈরি হয় তাদের হচ্ছে অক্টেন নাম্বারটা বেড়ে যায় এভাবে। এবার হচ্ছে ডিহাইড্রোজেনেশনস বা অ্যারোমাটাইজেশনসটা কীরকম, যে যদি আমরা ধরো একটা ব্রাঞ্চ মানে এটা আমি করে দিচ্ছি, ধরো একটা সিঙ্গেল চেন আছে, ধরো N হেক্সেন নিলাম, CH3 CH2 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 CH3, এরকম N হেক্সেন থেকে আমাকে বেনজিন তৈরি করতে হবে, অ্যারোমাটাইজেশন। যে তখন কি হবে যে যদি আমরা প্লাটিনাম অনুঘটক দেই
আর হচ্ছে যদি হাই টেম্পারেচার দিই, ধরো 400 to 600 ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম, তখন হচ্ছে অ্যারোমেটিক ফর্ম হয়ে যায়। তাহলে অ্যারোমেটেশন কি করতে হয়, যে প্লাটিনাম আর হাইড্রোজেন, তো সিঙ্গেল নর্মাল চেন থেকে আমাকে যদি সাইক্লিক ফর্ম বানাতে হয়, তখন আমরা প্লাটিনাম দিলাম কোন একটা অনুঘটক, আর তাতে যদি হাই টেম্পারেচার দিয়ে দিই, তখন হচ্ছে আমরা এই অ্যারোমেটিক প্রোডাক্ট পেয়ে যাব। আবার যদি ধরো যদি এন হেপটেন দেওয়া থাকে, যে এন হেপটেন যদি হয়, তাতে যদি এই একই রিয়াকশন করা হয়, তখন কিন্তু টলুয়েন তৈরি হয়ে যাবে, CH3। তো এই কনভার্সনগুলো দেওয়া থাকে অনেক সময়, যে এন হেপটেন থেকে যদি আমরা প্লাটিনাম আর 400 ডিগ্রি সেন্টিগ্রেড দেই, তাহলে কি হবে, সেটা টলুয়েন। এন হেক্সান থেকে যদি প্লাটিনাম আর 400 দেই, তখন হচ্ছে বেনজিন রিং। সো ডিহাইড্রোহ্যালোজিনেশনস বা অ্যারোমাটাইজেশনস এগুলো বলে। এবার হচ্ছে একটু প্র্যাকটিস করে নেই আমরা। এবার তোমরা একটু বলতে থাকবে, এতক্ষণ আমি সব বললাম যে কীভাবে তৈরি করা হয় বা কীভাবে তোমার রিয়াকশান হয়। এবার তোমরা বলো তো, যে যদি আমি CO+3H2 নেই, আর যদি নিকেল আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড দেই, তাহলে কি তৈরি হবে? বলতে পারবে কেউ? অ্যাসিটিলিন হবে স্যার? অ্যাসিটিলিন হবে না, না না, অ্যাসিটিলিন হবে না। যদি এটা হয় কি তৈরি, এখানে শুধু জাস্ট মিথেন তৈরি হবে, মিথেন। ঠিক আছে, এটা হচ্ছে মিথেন তৈরির প্রসেস। আর যদি CH2 আর 4H2 দেওয়া থাকে, যদি আমি মিথেন তৈরি করতে চাই, তাহলে বলতে পারো এখানে কি দিতে হবে, যে রিয়াক্ট্যান্টটা কি হবে, মানে তোমার হচ্ছে রিয়েজেন্টটা কি হবে? CO2+4H2। হ্যাঁ, কে কি বলছে? এটাও হচ্ছে নিকেল হয়ে যাবে, কিন্তু হাই টেম্পারেচার দিতে হবে, 400 ডিগ্রি সেন্টিগ্রেড এটাও। তো এইভাবে তোমরা মনে রাখো যে এইভাবে তৈরি হয়। যদি ধরো আমি যদি বলি CH3COO Na, এটা থেকে যদি মিথেন তৈরি করতে চাই, তাহলে এখানে কি দিতে হয়? ডিকার্বক্সিলেশন করতে হবে, সোডিয়াম বাইকার্বনেট দিলে হয়ে যাবে। হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেট দিলে সোডা লাইম দিয়ে সোডা লাইম, সোডা লাইম দিয়ে হ্যাঁ, NaOH আর ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইম দিয়ে হিট দিলেই তোমার হচ্ছে মিথেন তৈরি হয়ে যায়। সোডা লাইম দিয়ে হিট দিলে মিথেন তৈরি হয়ে যায়। এবার যদি আমি যদি বলি তোমাদের, যে মিথেনকে আবার দেখো, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন দিয়ে মিথেন তৈরি করছি, কিন্তু যদি এইটাতে অক্সিজেন দিয়ে দহন করা হয়, তখন কি প্রোডাক্ট তৈরি হয় মিথেনের? মিথেনে আমি অক্সিজেন দিলাম আর দহন লিখে দিলাম, তো কি প্রোডাক্ট তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার প্লাস H2। আচ্ছা, যদি ধরো H2 আর সূর্যালোক যদি বলা হয়, ধরো H2 নয়, সরি, Cl2 আর মানে সূর্যালোক দেওয়া আছে, তাহলে মিথেন কি তৈরি করে? মিথেন প্লাস, হ্যাঁ, মিথাইল ক্লোরাইড তৈরি করে, CH3Cl তৈরি করে। CH3Cl স্যার। হ্যাঁ হ্যাঁ, CH3Cl তৈরি করে। তো এইভাবে কিন্তু কনভার্সনগুলো এরকম করে তোমরা বানাও, কি বলে, এরকম করে চার্টও বানাও, যে মিথেন কিভাবে তৈরি হয়, সরি হ্যাঁ, মিথেন কিভাবে তৈরি হয়, আর সেই মিথেন হচ্ছে বিভিন্ন রকম যে রিয়াকশনগুলো এখানে বললাম, এরকম করে চার্ট বানাতে থাকবে, যে মিথেন শুধু মিথেন ধরে রাখো, যে মিথেন কিভাবে তৈরি হয় বলে এই 9টা প্রসেস পরপর করে লিখবে, যে একদিকে লেফট সাইডে। আর হচ্ছে তারপর হচ্ছে যে মিথেন কি কি রিয়াকশন করে বলে এই 4টা প্রসেসে, যে বিভিন্ন রকম যে পসিবল রাস্তা থাকবে, সে কিভাবে বিক্রিয়া করবে, সেভাবে তোমরা একটা চার্ট বানিয়ে রাখো, যে শুধু ওই চার্টটা দেখলেই তোমার হচ্ছে মিথেন বা অ্যালকেনের প্রিপারেশনগুলো তোমরা পেয়ে যাবে, যা মিথেন বা অ্যালকেন রিয়াকশন করলে কিভাবে রিয়াকশন করতে থাকে, সেইগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ওখান থেকে। এবার হচ্ছে আমরা চলে যাব অ্যালকেন। তো অ্যালকেন হলো অ্যালকিনে চলে যাবে এবার, মানে ডবল বন্ড। মানে এই যে অ্যালকিন মানে
কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড থাকবে, সেইগুলো কীভাবে তৈরি করব না বিভিন্ন রকম এলিমিনেশন রিয়াকশান দিয়ে। এলিমিনেশন রিয়াকশান মানে কি, মানে যেখানে হাইড্রোজেন বা হাইড্রোজেন জল বেরিয়ে যেতে পারে বা এইচএক্স বেরিয়ে যেতে পারে, তো সেই প্রসেসগুলোর সাহায্যে আমরা হচ্ছে অ্যালকিন তৈরি করব। ধরো একটা রিয়াকশান দিলাম যে আর সিএইচ টু সিএইচ থ্রি, এটাতে যদি কনসেন্ট্রেট H2SO4 দেওয়া হয় কি হবে প্রোডাক্ট, আর টেম্পারেচার তো আছেই। তখন কি হবে যে এইখানে দেখো H2-র মধ্যে একটা হাইড্রোজেন ছিল আর H2OH, আর এখানে যে OH ছিল তারা বিক্রিয়া করে জল বেরিয়ে যাবে আর এখানে একটা ডবল বন্ড হয়ে যাবে, মানে আর সিএইচ ডবল বন্ড CH2, এরকম রিয়াকশানস হয়। মানে কনসেন্ট্রেট H2SO4 দিলে তোমার হচ্ছে ডবল বন্ড তৈরি হয়ে যাবে, বোঝা গেল? এবার হচ্ছে যে যদি আমরা এই যে দেখো অ্যালকিল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের ডিহাইড্রোহ্যালোজিনেশন মানে কি, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নেব, ডিহাইড্রোহ্যালোজিনেশন মানে একটা কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে আর একটা কার্বন থেকে একটা হ্যালাইড যাবে, মানে দুটো। ধরো আর সিএইচ, এখানে ধরো একটা হাইড্রোজেন আছে আর এটা হচ্ছে CH2, এখানে হচ্ছে একটা হ্যালোজেন আছে। তো এখানে যদি আমরা অ্যালকোহলীয়, যে ধরো অ্যালকোহলীয় KOH দিলাম, তো কি হয়ে যাবে না এই এইচএক্সটা বেরিয়ে যাবে, মাইনাস এইচএক্স বেরিয়ে যাবে, কি হয়ে যাবে না আর সিএইচ ডবল বন্ড CH2। আচ্ছা তোমরা বলো তো এখানে যদি আমরা অ্যাকোয়াস KOH দিই কি প্রোডাক্ট তৈরি হবে? সাবস্টিটিউশন হবে, অ্যালকোহল হবে, RCH2CH2 আর CH2CH2OH। তো তোমরা এই দুটো জিনিস মনে রাখবে যে যদি অ্যালকোহলীয় KOH দিই তাহলে হচ্ছে মাইনাস এইচএক্স হয়ে যায়, আর যদি এখানে অ্যাকোয়াস KOH দিই তখন হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন হয়ে যায়, এই যে এক্সটা বেরিয়ে গিয়ে OH হয়ে যায়। এইটা একটা ডিফারেন্স আছে এই দুটো জিনিস। এবার হচ্ছে এই যে গাঢ় H2SO4 দিয়েছিলাম, এখানে তোমরা কিছু কিছু পয়েন্ট রাখবে যে তোমার হচ্ছে 1 ডিগ্রি, যে এটা শুধুমাত্র 1 ডিগ্রি আর 2 ডিগ্রির ক্ষেত্রেই কাজ করবে, 3 ডিগ্রির ক্ষেত্রে কাজ করে না। 3 ডিগ্রির ক্ষেত্রে মানে খুব গাঢ়র ক্ষেত্রে কাজ করে না, কিন্তু লঘু মানে তোমার হচ্ছে ডাইলিউট H2SO4 দিলেই হয়ে যায়। তো 1 ডিগ্রি আর 2 ডিগ্রির ক্ষেত্রে গাঢ় H2SO4 দিতে হয়, কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে ডাইলিউট H2SO4 দিলেই হয়। তো মনে রাখো যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রির ক্ষেত্রে কনসেন্ট্রেট H2SO4, আর 1 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে ডাইলুট H2SO4। এবার হচ্ছে ডিহাইড্রো হ্যালোজিনেশন অফ ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড মানে ভিস আর জেম ডাইহ্যালাইড ছিল না, কেউ জানো কি ভিসিনাল ডাইহ্যালাইডটা কি? আচ্ছা, বলো তো ভিসিনালটা কি? পাশাপাশি দুটো কার্বনের সাথে যদি সেম হ্যালোজেন থাকে তাহলে সেটা ভিসিনাল, আর একই কার্বনের সাথে দুটো সেম হ্যালোজেন থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক। যে ভিসিনাল হচ্ছে যদি ধরো আমি ধরলাম এখানে CH2 ধরো এখানে ব্রোমিন নিলাম, এখানে ব্রোমিন নিলাম, এটাকে বলা হয় ভিসিনাল। আর জেম বলা হয় যদি ধরো 3 আছে আর একটা হচ্ছে CH, এখানে বিআর এখানে বিআর, এটাকে বলা হয় জেম ডাইহ্যালাইড। তো আমরা ভিসিনাল ডাইহ্যালাইড থেকেও আমরা কিন্তু ইথিলিন তৈরি করতে পারি, কি দিয়ে না যদি জিঙ্ক আর মিথানল দেওয়া হয়, জিঙ্ক আর মিথানল আর হিট দিলেই কিন্তু এখানের ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন নিয়ে এই ব্রোমিন HBr বেরিয়ে যায়, আর এখানে একটা হাইড্রোজেন আর এই ব্রোমিন নিয়ে একটা HBr বেরিয়ে যায়। তো জিঙ্ক এখানে একটা ব্রোমিন নেয় আর এখানে একটা ব্রোমিন নিয়ে ZnBr2 তৈরি করে, আর CH2 ডবল বন্ড CH2 তৈরি করে, আর প্লাস ZnBr2। এই যে জিঙ্ক থাকে সেই দুটো ZnBr এর সঙ্গে নিল, আর এখানে CH2 মানে কিরকম, যে ধরো জিঙ্ক এই ব্রোমিনটাকে উঠিয়ে নিল আর এইখানে একটা ব্রোমিনটাকে উঠিয়ে নিল, মানে এরকম করে পড়বে আর এটা খুলে যাবে, তো এখানে ডবল বন্ড হয়ে যায়, মানে এই যে বন্ডটা এখানে গিয়ে পড়লো আর এই বন্ডটা খুলে গেল, তো তখন জিঙ্ক ZnBr2 হয়ে যায় আর CH2 হয়ে যায়। এবার হচ্ছে অ্যালকিনের রিডাকশানস অফ অ্যালকিন। অ্যালকিন মানে কি, ধরো একটা আমি উদাহরণ দিলাম CH3C ট্রিপল বন্ড CH, এবার হচ্ছে সোডিয়াম নিলাম আর লিকুইড অ্যামোনিয়া নিলাম, নিয়ে এলে কি হবে যে রিডাকশনস হয়ে যাবে, ধরো CH3, এখানে হচ্ছে CH ডবল বন্ড, এদিকে হচ্ছে হাইড্রোজেন আর এদিকে হচ্ছে CH3, ধরো এখানে হাইড্রোজেন। আচ্ছা এই প্রসেসটাকে কি বলে জানো কি, এই যে সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া? বার
বার্চ রিডাকশন। হ্যাঁ, বার্জ রিডাকশনস, যে এটাকে বলা হয় বার্জ রিডাকশনস। তো রিডাকশনস হচ্ছে অ্যালকাইনের রিডাকশনস করলে বার্জ রিডাকশন দিয়ে এখানে ডবল বন্ড হয়ে যায়, ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড হয়ে যাবে। বা ধরো এই, আর এখানে একটা মনে রাখবে যে সবসময় হচ্ছে ট্রান্স প্রোডাক্ট তৈরি হবে, এই CH3 গুলো হচ্ছে ট্রান্সে থাকে। এই যে ব্রাজ রিডাকশন সেটা হচ্ছে সবসময় ট্রান্স প্রোডাক্ট তৈরি হবে। ধরো আরেকটা উদাহরণ দিলাম, যে CH3 C ট্রিপল বন্ড C CH3, এখানে ধর সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া দিলাম। তো এটা সবসময় হচ্ছে ট্রান্স প্রোডাক্ট হবে, সি সি ডবল বন্ড সি, এদিকে হচ্ছে CH3, এখানে হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন, এগুলো হচ্ছে সবসময় ট্রান্স প্রোডাক্ট হবে। আর হচ্ছে কোলবে ইলেকট্রোলাইসিস দিয়েও আমরা অ্যালকিন তৈরি করতে পারি। কিরকম? ধরো কোলবে ইলেকট্রোলাইসিস দিয়ে ধরো CH2 C ডবল ও Na আর এদিকে CH2 C ডবল ও Na, যে এটাকেও আমরা যদি +2H2 দেই তাহলে হচ্ছে কি তৈরি হয়ে যাবে, ইথিলিন তৈরি হয়ে যাবে, CH2 CH2, যে এটাও হচ্ছে কোলবে ইলেকট্রোলাইসিস দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়। এবার হচ্ছে অ্যালকিনের বিভিন্ন রকম রিয়াকশানসগুলো কী থাকে, যে অ্যালকিনের ক্ষেত্রে বিভিন্ন রকম রিয়াকশানস, যেমন কম্বাসন রিয়াকশানস, একটু আগে বলেছিলাম সেই যে অক্সিজেন দিয়ে মিথেনকে অক্সিজেন দিলে এখানেও হচ্ছে কম্বাসন রিয়াকশানস হয়। সেখানে কি ধরো H2C ডবল বন্ড CH2, এটা কি হয় যে 3 অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এখানেও হচ্ছে 2CO2 তৈরি করে আর জল তৈরি করে, যে কম্বাসন রিয়াকশানস। এবার হচ্ছে অ্যাডিশন রিয়াকশান কীরকম, যে অ্যাডিশন রিয়াকশানস মানে যে ধরো আমরা এই যে ডবল বন্ডে আছে এখানে কিছু কিছু আমরা মানে ব্রাঞ্চ অ্যাড করতে চাই। প্রথমে ধরো আমরা হাইড্রোজেন যদি অ্যাড করতে চাই, যে CH3 CH ডবল বন্ড CH2, এখানে হাইড্রোজেন অ্যাড করতে চাই, সেই একই রকম হাইড্রোজেন নিকেল প্লাটিনাম বা প্যালাডিয়াম দিলাম আর হচ্ছে হেড দিলাম, তো তখন একই রকমভাবে এই ডবল বন্ডে হচ্ছে হাইড্রোজেন অ্যাড হয়ে যায়, CH3 CH2 CH3। এবার হচ্ছে ধরো হ্যালোজেন আমি অ্যাড করতে চাই, তো হ্যালোজেন কি হবে, ধরো CH2C ডবল বন্ড CH2, এখানে কি হয় যে Br2 CCl4, Br2 আর CCl4 দিলে কি হয়ে যাবে, যে হ্যালোজেন অ্যাড হয়ে যাবে দু সাইডে, CH2Br CH2Br, তো হ্যালোজেন অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে এই হ্যালোজেন অ্যাড করার প্রবাবিলিটি কার বেশি থাকে, যদি আমি ধরো Cl2 অ্যাড করলাম বা Br2 অ্যাড করতে চাইলাম বা আয়োডিন অ্যাড করতে চাইলাম, তাহলে প্রবাবিলিটিটা হচ্ছে Cl2-র অ্যাডিশন করার মানে ক্ষমতাটা সব থেকে বেশি, তারপর হচ্ছে ব্রোমিন আর তারপর হচ্ছে আয়োডিন। এবার ধরো আরেকটা আমি তোমরা এখানে ভাবছো হয়তো যে দুটো ব্রোমিন, যদি আমি একটা ব্রোমিন অ্যাড করতে চাই, ধরো CH3 CH ডবল বন্ড CH2, তো তখন কি হবে, যে প্লাস HBr অ্যাড করে দিলাম, তো কি প্রোডাক্ট তৈরি হতে পারে, যে CH3 CH2 CH2Br, আবার এই কার্বনের মতো Br অ্যাড হতে পারে, যে আরেকটা প্রোডাক্ট হতে পারে CH3 আর এই মাঝের কার্বনে Br অ্যাড হয়ে গেল। এর মধ্যে কোনটা মেন প্রোডাক্ট হবে বলো তো, যে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে এর মধ্যে মেন প্রোডাক্ট কোনটা? মাঝেরটাতে বিয়ার হবে, মার্কনি অফ অ্যাডিশন। হ্যাঁ, এইটা হচ্ছে মেন প্রোডাক্ট হবে, কারণ এটা হচ্ছে মার্কনিক অফ অ্যাডিশনস। যে তোমরা একটা জেনে রাখো যে ব্রোমিনটা হচ্ছে সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যার ক্ষেত্রে হাইড্রোজেনের সংখ্যাটা কম হয়, এটা শুধু মনে রাখো, যে যেখানে ব্রোমিনটা শুধু যদি HBr দেওয়া থাকে, আবার যদি পারক্সাইড দেওয়া হয়ে থাকে তখন কিন্তু আলাদা প্রোডাক্ট হয়ে যাবে, তখন হচ্ছে নিচেরটা মেন ইম্পর্টেন্ট, মানে এইটা হচ্ছে মেন হয়ে যাবে। মানে এখানে যদি বিনা পারক্সাইডে থাকে তাহলে মেন প্রোডাক্ট হচ্ছে এইটা মাঝেরটা, আর যদি পারক্সাইড দেওয়া থাকে, ধরো এদিকে পারক্সাইড H2O2 দেওয়া থাকলো, তখন হচ্ছে CH3 CH2Br হয়ে যায়, এটা হচ্ছে মেন প্রোডাক্ট হয়ে যায়। এটা হচ্ছে মার্কনিকভ আর অ্যান্টি মার্কনিকভ রুল। এটা হচ্ছে অক্সিমার্কিউরেশন আর ডিমার্কিউরেশন। যে অক্সিমার্কিউরেশনস আর ডিমার্কিউরেশনস, আচ্ছা তার আগে অ্যাডিশন রিয়াকশনস। অ্যাডিশন রিয়াকশনটা কীরকম, যে ধরো আমরা সালফিউরিক অ্যাসিড গ্রুপ অ্যাড করতে চাই, তো একই রকমভাবে যেমন তোমরা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে অ্যাড করেছিলে অ্যালকেনের ক্ষেত্রে, সেরকম অ্যালকেনের ক্ষেত্রেও হয়ে যাবে, যে CH ডবল বন্ড CHR, এই ডবল বন্ডের মধ্যে আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে চাই, তো আমি H2SO4 অ্যাড করে দিলাম, H2SO4 দিলে কিছু হবে না, আর CH2, এদিকে CH2, এদিকে আর এদিকে CH হবে আর SO3H হয়ে যাবে, OSO3H। তো
তো এরকম করে আমরা মানে অ্যাডিশন রিঅ্যাকশন, বিভিন্ন রকম অ্যাডিশন রিঅ্যাকশন, যে জল অ্যাড করতে পারি, যে জল দিয়ে দিলাম আর অ্যাসিডিক মানে ডাইলিউট HCl দিয়ে দিলাম, তো জল OH অ্যাড হয়ে যায়, এইভাবে হয়। আর অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন মানে ধরো CH3 CH ডবল বন্ড CH2 আছে, এখানে হচ্ছে HgOAC এর হোল 2, সে তোমরা পড়েছো। H2O আর THF দিলে কি তৈরি হয়ে যাবে, CH3 CH, এদিকে হচ্ছে CH2 আর এদিকে হচ্ছে HgOAC অ্যাড হয়ে যায়, আর এখানে একটা কি থাকে, OH গ্রুপ থাকে। পরে এটা আবার সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 আর NaOH দিলে তখন হচ্ছে CH3 CH, নিচে OH থেকে যায়, আর এদিকে হচ্ছে CH3 হয়ে যায়, CH3 হয়ে যায়। এটা হচ্ছে অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন। এবার হচ্ছে ওজোনোলাইসিস রিঅ্যাকশন কিরকম, যে ধরো RCH আছে, ডবল বন্ড আছে, CH আছে আর R, এখানে যদি O3 ওজন দেওয়া হয়, তো তোমরা এরকম মাঝখান দিয়ে ভাগ করে দিবে, দিয়ে মাঝখানে অক্সিজেন অ্যাড হয়ে যাবে, RCHO, দুটো RCHO হয়ে যাবে, এই ডবল বন্ডটা মাঝখান দিয়ে ভাগ হয়ে যাবে, ধুয়ে দুটো RCHO হয়ে যাবে। তো এটা হচ্ছে ওজোনোলাইসিস। এবার হচ্ছে পলিমারাইজেশন রিঅ্যাকশন। অক্সিডেশন রিঅ্যাকশনটা কীরকম, যে অক্সিডেশনটা হচ্ছে ধরো হয় না KMnO4 দিয়ে অক্সিডেশন করা হয়, KMnO4 বা অসমিয়াম টেট্রোক্সাইড OSO4, এগুলো দিয়ে অক্সিডেশন করা হয়। কীরকম হয়, ধরো একটা নিলাম RCH ডবল বন্ড CHR, এটা একটা আছে, আমি ধরলাম এখানে KMnO4 দিলাম। KMnO4 দিলে কি হয়ে যাবে, যে ওই যে ডবল বন্ড থাকে তাদের দুটোতে OH অ্যাড হয়ে যায়, মানে RCH ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে CHR, এইটা হচ্ছে একটা OH অ্যাড হয়ে যায়, আর এটাতে একটা OH অ্যাড হয়ে যায় দুটোতে। তো অসমিয়াম অক্সাইডের ক্ষেত্রেও একই রকম দুটোতেই। এবার হচ্ছে পলিমারাইজেশন মানে কি, যে পলিমারাইজেশন ধরো পলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা n নাম্বার অফ ইথিলিন নিলাম, n নাম্বার অফ CH2 নিলাম। এটা কি হয়, যে অক্সিজেন বা পারক্সাইডের উপস্থিতিতে ধরলাম O2 দিলাম বা H2O2 দিলাম, আর হাই টেম্পারেচার আর হাই প্রেসার দিলাম, দিলে কি হয়ে যাবে, যে পলিফিলিন তৈরি করে, এর হলে এইভাবে হচ্ছে ইথিলিনের পলিমারাইজেশন হয়ে যায়। তারপর হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশনস, যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কি, ধরলাম একটা ইথিলিন নিলাম, যে CH2 ডবল বন্ড CH2, তাতে হচ্ছে ক্লোরিন দিলাম আর হাই টেম্পারেচার দিলাম, হাই টেম্পারেচার দিলে কি হয়ে যাবে, যে CH2 ডবল বন্ড CHCl, এরকম হচ্ছে। এটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার হচ্ছে আইসোমারাইজেশন মানে কি, যে ধরো CH3 আছে, CH2 আছে, CH আছে, ডবল বন্ড CH2 আছে, এটাতে যদি আমরা হাই টেম্পারেচার দেই, তোমাদের নোটে সব রিঅ্যাকশনগুলো লেখা আছে, তোমাদের নোটটা দিয়ে দেবো। আর ধরো AlCl3 আর হাই টেম্পারেচার দিলে এদের দু ধরনের আমরা প্রোডাক্ট পাই, এখানে আইসোমারাইজেশন হয়ে যায়, মানে তোমার হচ্ছে CH3CH ডবল বন্ড CH3, আরেকটা হতে পারে যে CH3 এর হোল 2 C ডবল বন্ড CH2, এইভাবে দু ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, দুটো প্রোডাক্ট পাওয়া যায় এখান থেকে। মানে যদি আমরা CH3 CH2 CH ডবল বন্ড CH2 কে হাই টেম্পারেচার দিই, বা AlCl3 আর হাই টেম্পারেচার দিই, তখন হচ্ছে দুটো প্রোডাক্ট পেয়ে যায়, এখান থেকে দুটো প্রোডাক্ট পেয়ে যায়। এবার হচ্ছে আমি তোমাদের কিছু আবার সেই ইথিলিন থেকে একটু প্র্যাকটিস করে নেই, যে ইথিলিন কীভাবে মানে তৈরি করা যেতে পারে। ধরো CH3CH2OH ইথানল নিলাম, সেখান থেকে কি দিলে ইথিলিন তৈরি হবে, CH2 ডবল বন্ড CH2, বলো তো। ইথানল থেকে ইথিলিন তৈরি করব, কনসেন্ট্রেটেড H2SO4। হ্যাঁ, কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 দিতে পারি, বা আমরা H3PO4 ফসফরিক অ্যাসিডও দিতে পারি, আর হিট দিতে পারি 200 ডিগ্রি সেন্টিগ্রেড, বা আরও একটা প্রসেস লেখা P2O5 দিতে পারি, আর হচ্ছে হাই টেম্পারেচার উত্তাপ, বা আরেকটা হতে পারে প্রসেস হতে পারে Al2O3 হতে পারে, আর 350 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। ঠিক আছে, এই চারটা প্রসেসেই হচ্ছে তোমার হচ্ছে ইথানল থেকে আমরা ইথিলিন পাবো।
ইথানলকে কনসেন্ট্রেট H2SO4 আর হেড দিলেও পেতে পারি, বা ফসফরিক অ্যাসিড H3PO4 আর 200 ডিগ্রি দিলেও ইথিলিন পাওয়া যায়, P2O5 হেড দিলেও ইথিলিন পাওয়া যায়, আর Al2O3 আর 300। তো এরকম ধরো 4টা অপশানের মধ্যে এই 3টা অপশান দিল আর নিচে বলে দিল যে কোনোটিই নয়, তাহলে কিন্তু এই 3টা অপশানই ঠিক। ঠিক আছে, কোনো একটা অপশানে যদি ABC বা অল অফ দ্য অ্যাবাভ দিয়ে দিল, তো তখন কিন্তু এই 3টা অপশানই ঠিক হয়ে যাবে। তো ইথানল থেকে ইথিলিন বানানোর জন্য এই 3টা অপশানই, 4টা অপশান ঠিক আছে। যদি এই 3টা দেয় আর অল অফ দ্য অ্যাবাভ দিয়ে দেয়, তাহলে অল অফ দ্য অ্যাবাভই হবে। আচ্ছা, ধরো কি বলে এক্স CH2 এক্স মানে হ্যালোজেন, এখান থেকে আমাকে ইথিলিন তৈরি করতে হবে CH2 কি দিতে হবে এখানে, রিএজেন্ট কি হবে? জিঙ্ক আর মিথানল। হ্যাঁ, জিঙ্ক আর মিথানল, জিঙ্ক মিথানল আর হেড দিলেই তোমার হচ্ছে এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, অ্যাসিটিলিন থেকে যদি আমি বানাতে চাই ডবল বন্ড ট্রিপল বন্ড CH ট্রিপল বন্ড CH থেকে CH2 ডবল বন্ড CH2 কি দিতে হবে? লিন্ডলার ক্যাটালিস্ট দিয়ে হাইড্রোজেনেশন করতে হবে, পার্শিয়াল হাইড্রোজেনেশন। হ্যাঁ, লিন্ডলার অনুঘটক দিয়ে বা লিন্ডলার ক্যাটালিস্ট যদি দিই আমরা, যে হাইড্রোজেন আর প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট যদি দেওয়া হয়, তখন হচ্ছে এখানে হচ্ছে হাইড্রোজেনেশন হয়ে যায়, হাইড্রোজেন অ্যাড হয়ে যায় দুটোতে একটা একটা করে, দুটোতে একটা একটা করে হাইড্রোজেন অ্যাড হয়ে যায়। এবার বলেছে যে অ্যালকাইন, এবার অ্যালকাইন তৈরি করবো আমরা। অ্যালকাইন মানে ট্রিপল বন্ড। যে 1 নম্বর হচ্ছে এলিমিনেশন রিয়াকশনস হবে। যে ধরো যে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে ডিহাইড্রোহ্যালোজেনেশন তৈরি করলাম, মানে একই রকম যে CH3CH CH2, ভিসিনাল মানে পাশাপাশি দুটো হাইড্রোজেনে দুটো ব্রোমিন থাকে। তো এখানে যদি আমরা অ্যালকোহলীয় KOH দেই, তাহলে এখানের হাইড্রোজেনের সঙ্গে এখানের ব্রোমিন নিয়ে একটা HBr বেরিয়ে যায়, আর এখানের হাইড্রোজেন এখানের ব্রোমিন নিয়ে আর একটা HBr বেরিয়ে যায়। তো এখানে হয়ে যায় প্রোডাক্ট CH3C ট্রিপল বন্ড CH। এইভাবে হয়। যে আবার হতে পারে এই একই রকম একই জিনিস থেকে আমাকে এই প্রোডাক্ট তৈরি করতে হবে, তখনও আমরা NaNH2 আর হচ্ছে লিকুইড অ্যামোনিয়া যদি দেই, তখনও কিন্তু আমরা একই প্রোডাক্ট পেয়ে যাব, প্রোপাইন পেয়ে যাব। বা ধরো আরেকটা হতে পারে, মানে প্রথম স্টেপ হচ্ছে এটা, এটা হচ্ছে স্টেপ 1 আর এটা হচ্ছে স্টেপ 2। মানে ধরো CH3 কোথায়, আরেকটা স্টেপ হতে পারে যে CH3 নিলাম, CH2, এদিকে একটা ব্রোমিন ছিল, এদিকে একটা ব্রোমিন ছিল। এবার হচ্ছে KOH নিলাম আর ইথানল নিলাম, তো কি হবে CH3CH ডবল বন্ড CHBr, সেখান থেকে NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া দিলে ট্রিপল বন্ড হয়ে যায় CH ট্রিপল বন্ড CH। এভাবে। এবার হচ্ছে জেম থেকে কিভাবে করা হয়, জেম থেকে এটা ভিসিনাল গেল। এবার হচ্ছে জেম ডাইহ্যালাইড থেকে, জেম মানে ধরো একটা নিলাম আর সি, এদিকে হাইড্রোজেন আর হাইড্রোজেন, এদিকে হচ্ছে সি, এদিকে একটা হাইড্রোজেন আছে, আর এদিকে দুটো হ্যালাইড গ্রুপ আছে। এখানে অ্যালকোহলীয় KOH নিলাম, দিলে কি হবে যে আর ডবল বন্ড হয়ে যায় সি ডবল বন্ড সি, একটা হ্যালোজেন থাকে আর একটা হাইড্রোজেন থাকে, আর এদিকে একটা হাইড্রোজেন থাকে। পরের স্টেপে আবার NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া দিলে তখন এই HX বেরিয়ে যায়। আর
সি ট্রিপল বন্ড সিএইচ এটা হয়েছে ট্রিপল বন্ড। তো এইভাবে এইগুলো তৈরি হয়। এবার হচ্ছে টেট্রাহ্যালো অ্যালকেন। টেট্রাহ্যালো অ্যালকেন মানে কি, ধরো একটা অ্যালকেনের মধ্যে 4টা কার্বন আছে, সরি 4টা হ্যালোজেন আছে। ধরো CH3 সি বিআর বিআর সি বিআর হাইড্রোজেন বিআর। এটাতে কি হয়, যদি আমরা জিঙ্ক পাউডার নিলাম আর হেড দিলাম, তখন হচ্ছে CH3 সি ট্রিপল বন্ড সিএইচ, এটাও তৈরি হয়ে যায় যে জিঙ্ক পাউডার, যদি টেট্রাহাইড্রো বোরেন নেওয়া হয়, তখন হচ্ছে CH3 সি ট্রিপল বন্ড সিএইচ তৈরি হয়ে যায়। এবার হচ্ছে অ্যাসিটিলিনের প্রিপারেশন, মানে অ্যাসিটিলিন কীভাবে বানাবো। অ্যাসিটিলিন মানে কি, যে HC ট্রিপল বন্ড সিএইচ। এই অ্যাসিটিলিন কীভাবে বানাবো না, যে ল্যাবরেটরি প্রসেস যেটা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম CA2 ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা জল দিয়ে অ্যাড করি, তখন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে C2H2, মানে অ্যাসিটিলিন তৈরি হয়। এই অ্যাসিটিলিন তৈরি হয়, এটা হচ্ছে পরীক্ষাগারে প্রস্তুতি বা তোমার হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন বলা হয় এই প্রসেসটাকে, যে এই প্রসেসে আমরা অ্যাসিটিলিন তৈরি করতে পারি ল্যাবরেটরি প্রিপারেশন। সে যদি বলে অ্যাসিটিলিন ল্যাবরেটরি প্রিপারেশন কীভাবে হয় না, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে H2O জলের বিক্রিয়া করালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর CH2 তৈরি হয়, এই প্রসেসটা। এবার হচ্ছে জেনারেল রিয়াকশানস অফ অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন কী কী ধরনের রিয়াকশান করতে পারে, যেমন হচ্ছে তোমার ধরো মানে কম্বাশন রিয়াকশানস অক্সিজেনের উপস্থিতিতে, যে C2H2 এটা হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে একই রকমভাবে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার তৈরি করে। এবার ধরো যদি আমরা মানে হাইড্রোজেন অ্যাড করতে চাই, HC ট্রিপল বন্ড CH, এটাতে হাইড্রোজেন সেই একই রকম নিকেল প্লাটিনাম দিলাম আর হেড দিলাম, তো প্রথমে কি হয়ে যায় যে H2C ডবল বন্ড CH2 হয়ে যায়, সেখানে আবার একই রকমভাবে হাইড্রোজেন দিলাম, আবার নিকেল প্লাটিনাম একই রকম উপস্থিতিতে একই রকমভাবে কনভার্ট হয়ে গিয়ে এটা ইথেন তৈরি করে দেয়। মানে দুটো স্টেপে প্রসেসে, এটা হচ্ছে দুটো স্টেপে প্রসেসে তোমার হচ্ছে ইথেন তৈরি করে দেয়। এবার যদি আমাদের ডবল বন্ড রাখতে হয়, ধরো অ্যাসিটিলিন সি ডবল বন্ড ট্রিপল বন্ড CH, আমাকে এখান থেকে এই স্টেপেই রাখতে হবে H2C ডবল বন্ড CH2, তখন হচ্ছে পার্শিয়াল অক্সিডেশন করা হয়, পার্শিয়াল আংশিক হাইড্রোজেনেশন করা হয়, তখন হচ্ছে লিন্টলার ক্যাটালিস্ট ইউজ করা হয়, মানে লেড আর ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটাকে বলে লিন্টলার ক্যাটালিস্ট। বা আরও হতে পারে যে লেড BaSO4, আর এখানে একটা অনুঘটক হিসেবে ইউজ করা হয় কুইনোলিন, ঠিক আছে, কুইনোলিন, সেখান থেকেও আমরা পার্শিয়াল বা আংশিক হাইড্রোজেনেশন পেয়ে যাই। আর ওপরের যেটা এই প্রসেসটা হচ্ছে নিকেল আর হাইড্রোজেন প্লাটিনাম দিলে এটা কি হয় যে অ্যাসিটিলিন থেকে ডিরেক্ট ইথেনে কনভার্ট হয়ে যায়, কিন্তু আমাকে যদি পার্শিয়াল হাইড্রোজেনেশন করা হয় তখন হচ্ছে লিন্টলার ক্যাটালিস্ট ইউজ করা হয়, লিন্টলার ক্যাটালিস্ট। এবার হচ্ছে যদি ধরো হ্যালোজেন অ্যাড করতে চাই, যে হ্যালোজেন অ্যাড করতে চাইলে তোমার হচ্ছে ইথিলিন ট্রিপল বন্ড সি, মানে অ্যাসিটিলিন তার সঙ্গে হচ্ছে Cl2 অ্যাড করলাম, তার সঙ্গে হচ্ছে কাইজেল গুড় প্লাস আয়রন চূর্ণ, আয়রন পাউডার ইউজ করা হয়। কাইজেল গুড়টা কি না, সিলিকেট টাইপ একটা ক্যাটালিস্ট, যেটা ইউজ করা হয়, তো ইউজ করলে কি হয়েছে CH ডবল বন্ড CH, এখানে হচ্ছে Cl অ্যাড হয়ে যায়। কাইজেল গুড় মানে KEISELGUHR, আর আয়রন পাউডার এইভাবে অ্যাড করা হয়। আবার এই স্টেপটাকে যদি আমরা রিপিট করতে থাকি তাহলে হচ্ছে দুটো ক্লোরিন অ্যাড হয়েছে, HC, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর এদিকে হচ্ছে CH, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, যে এইভাবে হতে থাকে।
আচ্ছা, CH4 মিথেন থেকে অ্যাসিটিলিন তৈরি করার জন্য কি অ্যাড করব? CH ডবল বন্ড CH ট্রিপল বন্ড CH মিথেন থেকে আমাকে অ্যাসিটিলিন তৈরি করতে হবে, এর প্রসেস কি? জানো কি, কেউ বলতে পারবে? মিথেন থেকে অ্যাসিটিলিনের কনভার্সন। শুধু হিট দিলেই, হাই টেম্পারেচার 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট দিলেই হয়ে যাবে। এর জন্য কোনো কিছু ইউজ করার দরকার নেই, শুধু হিট দিলেই হয়ে যাবে। আর ধরো ডাইব্রোমাইড থেকে আমি যদি BrCH2CH2Br, এই ডাইব্রোমাইড থেকে যদি আমরা অ্যাসিটিলিন তৈরি করতে যাই, এখানে কি দিতে হবে? অ্যালকোহলিক KOH। হ্যাঁ, অ্যালকোহলিক KOH দিতে হবে। অ্যালকোহলিক KOH দিলে HBr করে বেরিয়ে গিয়ে এখানে ট্রিপল বন্ড তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যে বেনজিনের হচ্ছে প্রিপারেশনগুলো আমরা দেখবো এখানে, যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন। এবার হচ্ছে দেখো, প্রথমে আমি বলি যে যেমন এটাকে এরকম তোমাদের নাম দিয়ে দিতে পারে, যে কিছু স্ট্রাকচার দিয়ে তাদের নাম দিয়ে দিতে পারে। যেমন ধরো যে এটাকে কি বলে, আরে বলো কেউ এটাকে কি বলে? বেনজিন। আর এটা? টলুইন। টলুইন। আচ্ছা, এটাকে কি বলে? অর্থোক্রেসল। না, ভুল। সরি স্যার, জাইলিন। হ্যাঁ, অর্থোজাইলিন। আর এটা? মেটাজাইলিন। হ্যাঁ, মেটাজাইলিন। আর যদি দুটো বেনজিন রিং এরকম পাশাপাশি জুড়ে যায় তাকে কি বলে? ন্যাপথালিন। আর তিনটা জুড়ে গেলে? অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন। আর যদি একটা এরকম বেনজিনিকের উপরে, এটাকে কি বলে? ফিনান্থ্রিন। ফিনান্থ্রিন বলে। এগুলো তোমরা একটু মনে রাখবে যে এই নামগুলো কি কি থাকে, যে এই নামগুলো এরকম কি কি বলা হয় এদের। এবার হচ্ছে যে অ্যারোমেটিসিটি, তোমরা জানো যে প্রথমে হচ্ছে অ্যারোমেটিক কাকে বলে, যে যদি 4n+2, আমি হচ্ছে একটা জেনারেল একটা পার্ট পড়াবো, সেখানে হচ্ছে তোমার ইউপেক নাম থাকবে, তারপর স্টেরিওকেমিস্ট্রি থাকবে, তারপর অ্যারোমেটিসিটি থাকবে। তো অ্যারোমেটিসিটিটা হচ্ছে সেখানে বিভিন্ন রকম কম্পাউন্ড দিয়ে আমরা তোমাদের বলবো যে কোনটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড আর কোনটা হচ্ছে নন অ্যারোমেটিক কম্পাউন্ড, কোনটা অ্যারোমেটিক কম্পাউন্ড। এখানে শুধু আমি জাস্ট বেনজিন টাইপ মলিকুলের ক্ষেত্রে বলে দিচ্ছি যে কোনটা অ্যারোমেটিক হতে পারে, বা অ্যারোমেটিসিটি, নন অ্যারোমেটিসিটি, অ্যান্টি অ্যারোমেটিসিটি কী হয়, এখানে জাস্ট নর্মাল। আর সেখানে হচ্ছে আমরা ওই চ্যাপ্টারটাতে একটু ডিটেলসে আলোচনা করবো বিভিন্ন রকম কম্পাউন্ডগুলো, কোনটা অ্যারোমেটিক হয়, কোনটা নন অ্যারোমেটিক হয়। এখানে শুধু মনে রাখো যে যদি কোনো একটা মলিকুলের সাইক্লিক ফর্ম হয়, সমস্ত কার্বনগুলো হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন হয়, আর 4n+2 ইলেকট্রন থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যারোমেটিক কম্পাউন্ড। আর অ্যান্টি অ্যারোমেটিক কাকে বলা হবে? যে অ্যান্টি অ্যারোমেটিকের মধ্যে যদি শুধু সেটা সমস্ত কিছুই অ্যারোমেটিকের মতো, মানে সাইক্লিক হবে, সমস্ত কার্বনগুলো হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন হবে, আর তাতে হচ্ছে 4n ইলেকট্রন থাকবে, তাকে বলা হয় অ্যান্টি অ্যারোমেটিক। আর যদি কোনো একটা সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে কোনো একটা মানে কার্বন sp3 হাইব্রিডাইজড হয়, মানে sp2 না হয়, তখন তাকে বলা হয় নন অ্যারোমেটিক। মানে কিরকম, যে ধরো আমি এরকম একটা 5 মেম্বার নিলাম, এখানে ডবল বন্ড আছে, এখানে ডবল বন্ড আছে, এটা হচ্ছে নন অ্যারোমেটিক, কারণ এটা হচ্ছে তোমার এই কার্বনের হাইব্রিডেশনটা হচ্ছে sp3, তো এই জন্য হচ্ছে এটা নন অ্যারোমেটিক হয়ে যায়। তোমাদের একটা এক্সেপশনাল কেস থাকে, সাইক্লো অকটেন যেটা থাকে, এটা অনেকে দেখে বলতে পারে যে এটা অ্যান্টি অ্যারোমেটিক প্রোডাক্ট, কিন্তু এটা কিন্তু নন অ্যারোমেটিক হবে, এটা এক্সেপশনাল মনে রাখবে। এটা বোর্ড ফর্মটা হচ্ছে মানে সেম প্লেনে থাকে না, যার জন্য এটা হচ্ছে নন অ্যারোমেটিক। কিন্তু এটা যেহেতু 4n পাই ইলেকট্রন, দেখো এটা 4n পাই ইলেকট্রন আছে, সমস্ত কার্বনগুলো sp2, আর এটা হচ্ছে সাইক্লিক,
তার মানে কি এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিকের সমস্ত রুলগুলো ফলো করছে, কিন্তু এটা অ্যান্টি অ্যারোমেটিক নয়, এটা হচ্ছে নন অ্যারোমেটিক। ঠিক আছে, এটা হচ্ছে এক্সেপশনাল মনে রাখবে, শুধু এটাই। তো অ্যারোমেটিক কি হলো, যে অ্যারোমেটিক হচ্ছে সাইক্লিক হবে, sp2 হবে আর 4n+2 ইলেকট্রন হবে, তাকে অ্যারোমেটিক। আর যদি 4n ইলেকট্রন থাকে তাকে বলা হয় অ্যান্টি অ্যারোমেটিক। আর যদি একটা sp3 কার্বন থাকে তাকে বলা হয় নন অ্যারোমেটিক। আর এটা হচ্ছে এই যে সাইক্লো অক্টেন, এটা হচ্ছে এক্সেপশনাল কেস, এটা অ্যান্টি অ্যারোমেটিক নয়, এটা হচ্ছে নন অ্যারোমেটিক প্রোডাক্ট। তো এগুলো একটু মনে রাখবে। এবার হচ্ছে কেমিক্যাল প্রিপারেশন অফ বেনজিন। বেনজিন কিভাবে তৈরি করা হয়? ঠিক আছে, বেনজিন কিভাবে তৈরি হয়, ল্যাবরেটরি প্রিপারেশন কিভাবে হয়? ধরো আমি একটা নম্বর স্টেপ বলতে পারি যে অ্যাসিটিলিন থেকে কিভাবে তৈরি হয়। মানে ধরো HCH ট্রিপল বন্ড CH, এখান থেকে আমাকে তৈরি করতে হবে না বেনজিন C6H6। এখানে কি হয়েছে, কপার নল দিলাম, কপার নল, আর 600 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেই কিন্তু 3 মলিকুল অ্যাসিটিলিন জুড়ে গিয়ে বেনজিন তৈরি হয়ে যাবে। বা আমরা হচ্ছে ইলেকট্রোলাইসিস প্রসেসেও আমরা ডিকার্বক্সিলেশন করতে পারি C6H5COO Na, এটাতে আমরা NaOH আর ক্যালসিয়াম অক্সাইড দিলাম, তো দিলেও আমরা এখান থেকে C6H6 পেয়ে যাব, বেনজিন পেয়ে যাব। ফেনল থেকে বেনজিন তৈরি করার প্রসেস, ফেনল থেকে বেনজিন তোমরা এই রিয়েজেন্টগুলোও পড়বে, আর অনেক সময় স্টার্টিং ম্যাটেরিয়ালসও জিজ্ঞাসা করে নিতে পারে, বা তোমার হচ্ছে প্রোডাক্টও জিজ্ঞাসা করে নিতে পারে। তো এগুলো একটু ভালো করে ছক করে করে পড়ে থাকবে। যে ফেনল থেকে বেনজিন, সেটা কী হয়, যে জিঙ্ক আর হেড দিলেই কিন্তু, জিঙ্ক আর হেড দিলে তোমাদের হচ্ছে ফেনল থেকে বেনজিন পাওয়া যাবে। এবার হচ্ছে ডায়োজোনিয়াম সল্ট। ডায়োজোনিয়াম সল্ট মানে কি, যে ধরো বেনজিন, ওপরে N2+Cl-, এখান থেকে আমাকে তৈরি করতে হবে, কি তৈরি করতে হবে না বেনজিন তৈরি করতে হবে। এখানে হচ্ছে শুধুমাত্র ফসফরিক অ্যাসিডস আর ফসফরাস অ্যাসিড আর হেড দিলেই হয়ে যাবে। মানে H3PO2 আর হেড দিলেই হচ্ছে এই ডায়োজোনিয়াম সল্ট থেকে আমরা বেনজিন পেয়ে যাব, ডায়োজোনিয়াম সল্ট থেকে আমরা বেনজিন পেয়ে যাব। এবার হচ্ছে অনেক সময় বলে দিতে পারে এই যে বেনজোসালফোনিক অ্যাসিড, SO3H, বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে বেনজিন কনভার্সন। এটা জাস্ট ডাইলিউট H2SO4 দিয়ে দিলেই, আর 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে হেড দিলে তখন হচ্ছে বেনজিনে কনভার্ট হয়ে যায়। তো বেনজিনে কনভার্ট হয়ে যায়। এবার হচ্ছে বেনজিনের বিভিন্ন রকম রিয়াকশানগুলো আমরা পড়ব, যে বেনজিনের বিভিন্ন রকম রিয়াকশান, যে বেনজিন কী কী রিয়াকশানস করে। সেটা কীরকম, যে হ্যালোজিনেশন, মানে ধরো আমি বেনজিন থেকে ক্লোরোবেনজিন চাই, তখন কি হয়, যে আমি এখানে Cl2 দিলাম, +Cl2 দিলাম, আর আয়রন পাউডার দিতে পারি, বা FeCl3ও দিতে পারি, বা আনহাইড্রাস AlCl3 দিতে পারি। ক্লোরিন, আনহাইড্রাস AlCl3 আর FeCl3 দিলে কি হয়ে যায় না ক্লোরোবেনজিন তৈরি হয়ে যায়। একই রকমভাবে ব্রোমোবেনজিনের ক্ষেত্রে ব্রোমিন, আর আয়োডিনের ক্ষেত্রে আলাদা হয়ে যায়। যে বেনজিন থেকে যদি আমরা আয়োডোবেনজিন তৈরি করতে চাই, আয়োডোবেনজিন তৈরি করতে চাই, তখন কি হবে, +I2 আর HNO3 অ্যাড করতে হয়। HNO3 অ্যাড করে দিলে তখন হচ্ছে আয়োডোবেনজিন তৈরি হয়ে যায়। এবার হচ্ছে সালফোনেশন যদি আমরা করতে চাই, যে সালফোনেশন এই যে বেনজিন থেকে সালফোনিক বেনজিন তৈরি করতে চাই, SO3H, এটা কি দিতে হবে না H2SO4 দিলেই হয়ে যাবে, H2SO4 আর হেড। আচ্ছা, বেনজিন থেকে সালফোনিক বেনজিন, H2SO4 আর হিট। সালফোনিক বেনজিন থেকে বেনজিন কিভাবে তৈরি করব বলতে পারবে? এক্ষুনি তো বললাম। বেনজিন থেকে সালফোনিক বেনজিন দিলে H2SO4 দিলাম আর হিট দিলাম। সালফোনিক বেনজিন থেকে বেনজিনে কনভার্সন করতে হলে কি দিতে হবে? মানে যদি রিভার্স করি প্রসেসটাকে, তো খেতে চলে গেছো নাকি?
dilute H2SO4. Dilute H2SO4. হ্যাঁ, ডাইলিউট H2SO4 দিতে হবে। ডাইলিউট H2SO4 না, ডাইলিউট HCl দিতে হবে। ডাইলিউট HCl দিতে হবে আর জল, ওয়াটার। ডাইলিউট HCl মানে ওর মধ্যে জল থাকবে। তো ডাইলিউট HCl দিতে হবে। ডাইলিউট HCl দিলে তোমার হচ্ছে সালফোনিক অ্যাসিড, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে বেঞ্জিন পেয়ে যাবো আমরা। এবার হচ্ছে ফ্রিডেল ক্যাপ্ট রিয়াকশন। এখানে ফ্রিডেল ক্যাপ্ট রিয়াকশনে কি হয়, যে বেঞ্জিন থেকে আমরা টলুইন যদি তৈরি করতে চাই, বেঞ্জিন থেকে আমাকে কি তৈরি করতে হবে না, টলুইন তৈরি করতে হবে। তখন হচ্ছে ফ্রিডেল ক্যাপ্ট রিয়াকশন করা হয়। সেখানে কি দেওয়া হয় না, এখানে হচ্ছে CH3Cl প্লাস আনহাইড্রাস AlCl3 দেওয়া হয়। আনহাইড্রাস AlCl3 দেওয়া হয়, দিলেই হচ্ছে CH3 থেকে CH। এই একটা কোশ্চেন আসতে পারে যে আনহাইড্রাস AlCl3টা কীভাবে ইউজ করা হয় না, আনহাইড্রাস AlCl3টা তোমার হচ্ছে একটা অনুঘটক হিসেবে ইউজ করে, অনুঘটক, ঠিক আছে। আনহাইড্রাস AlClটা হচ্ছে একটা অনুঘটক হিসেবে ইউজ করে, আর এটা অনেক সময় লুইস অ্যাসিড হিসেবেও কিন্তু কাজ করে, ঠিক আছে। আর অনেক সময় কোশ্চেন আসে যে এই যে ফ্রিডেল ক্যাপ্ট রিঅ্যাকশনে নাইট্রোবেনজিন ইউজ করা হয়, তো এই নাইট্রোবেনজিনটা কেন ইউজ করা হয়? তাহলে কি নাইট্রোবেনজিন থেকে আমরা মানে মিথাইল গ্রুপটা নাইট্রোবেনজিনে অ্যাড হয়ে যায়? না, অ্যাড হয় না। নাইট্রোবেনজিনটা শুধুমাত্র সলভেন্ট হিসেবে ইউজ করা হয়। তোমরা মনে রাখবে যে নাইট্রোবেনজিন, অনেক সময় কোশ্চেন আসে যে নাইট্রোবেনজিন কীভাবে ইউজ করা, মানে নাইট্রোবেনজিন কি কাজ ফ্রিডেল ক্যাপ্ট রিঅ্যাকশনে। নাইট্রোবেনজিন কেবলমাত্র সলভেন্ট হিসেবে ইউজ হয়, সলভেন্ট হিসেবে ইউজ হয় নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন কেবলমাত্র সলভেন্ট হিসেবে ইউজ হয়। এবার কি হয় যে যদি আমরা, এটা যেমন মিথাইল গ্রুপ হলো, যে যদি বেনজিন থেকে CH3 গ্রুপ অ্যাড করতে চাই, এরকম বেনজিন রিং আছে COCH3, তাহলে কি অ্যাড করতে হবে না, এই বেনজিনের সঙ্গে CH3COCl আর আনহাইড্রাস AlCl3 আর হিট দিলেই তোমার হচ্ছে COCH3 অ্যাড হয়ে যাবে, COCH3 গ্রুপ। এইটাকে কি বলে, এইটার নাম জানো কি? এই যে বেনজিনের সঙ্গে COCH3, অ্যাসিটোফেনন বা অ্যাসিটাইল বেনজিন। এটাকে অ্যাসিটাইল বেনজিনও বলা যেতে পারে বা অ্যাসিটোফেননও বলা হয়, অ্যাসিটোফেনন। তো বেনজিন থেকে অ্যাসিটোফেনন বানানোর জন্য ফ্রিডেল ক্যাপ্ট হয় CH3COCl আর আনহাইড্রাস AlCl3। এবার হচ্ছে ক্লোরোমিথেশন। ক্লোরোমিথাইলেশন মানে কি, যে ক্লোরোমিথাইলেশন মানে ধরো ওই বেনজিনের সঙ্গে আমি ধরো বেনজিন নিলাম, বেনজিন নিয়ে বেনজিনের Cl গ্রুপ কীভাবে অ্যাড করা হয় আমি বলে দিয়েছি। এবার হচ্ছে আমি যদি CH2Cl গ্রুপ অ্যাড করতে চাই, সেটাকে বলা হয় ক্লোরোমিথাইলেশন। সেটা কীরকম অ্যাড হয়, যে এখানে ধরো একটা হচ্ছে অ্যালডিহাইড, ফর্মালডিহাইড নিলাম CHCHO, আর হচ্ছে তোমার হচ্ছে HCl নিতে হবে, আর হচ্ছে আনহাইড্রাস ZnCl2 নিলে CH2Cl অ্যাড হয়ে যায়, CH2Cl অ্যাড হয়ে যায়। তো এবার ধরো বেনজিন থেকে আমাকে যদি বেঞ্জাল ডিহাইড বানাতে হয়, এখানে CHO, এটার প্রসেসটা কি না, এটাকে বলা হয় গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড ফরমেশনস। সেটা কীরকম, যে এখানে একটা হচ্ছে তোমার CO নিলাম প্লাস HCl আর হচ্ছে আনহাইড্রাস AlCl3 বা Cu2Cl2 ইউজ করতে পারি, যে অ্যাড করলে এখানে CHO গ্রুপ অ্যাড হয়ে যায়, CHO। আর হচ্ছে গ্যাটারম্যান অ্যালডিহাইডও আছে একটা, সেটা কি হয়, যে ধরো বেনজিন রিং নিলাম, তার সঙ্গে হচ্ছে HCN আর HCl নিলাম, নিলে কি হয়ে যাবে, প্রথমে হচ্ছে ইমিন তৈরি হয়, CH ডবল বন্ড NH, সেটাতে আবার যদি আমরা জল দিয়ে দিই H2O, তখন হচ্ছে এই ইমিন গ্রুপ মানে NH গ্রুপটা হচ্ছে অক্সিজেনে কনভার্ট হয়ে যায়, দিয়ে কি হয়ে যায়, যে এইটা বেনজিন রিং হলো CH ডবল বন্ড O তৈরি হয়ে যায়। এটা হচ্ছে গ্যাটারম্যান অ্যালডিহাইড, আর এটা হচ্ছে এই যে ডিরেক্ট যে CO আর HCl ইউজ করলে সেটা হচ্ছে গ্যাটারম্যান কচ রিয়াকশন বলা হয়। এবার হচ্ছে বেনজিনের কিছু কিছু রিয়াকশানস, যে বেনজিন কিছু কী কী রিয়াকশানস করে, এগুলো সবগুলো তৈরি হলো যে আমরা হচ্ছে মানে বেনজিনের বিভিন্ন রকম প্রোডাক্ট আবার তৈরি হবে। যেমন হচ্ছে ধরো বেনজিন থেকে, যে বেনজিনের যে বিভিন্ন রকম প্রোডাক্ট হয়, যেমন ধরো বেনজিন থেকে আমরা সাইক্লোহেক্সেন কীভাবে তৈরি করব,
মানে হাইড্রোজেন অ্যাডিশনস, ধরো বেঞ্জিন থাকলো, সেখান থেকে সাইক্লোহেক্সেন তৈরি করা হলো, সরি ডবল বন্ডগুলো থাকবে না, বেঞ্জিন থেকে আমরা সাইক্লোহেক্সেন তৈরি করব। তো তখন কি হবে না, একই রকমভাবে হাইড্রোজেনেশন করা হয়, 3 অণু হাইড্রোজেন নিলাম আর নিকেল পাউডার অ্যাড করে দিলাম, নিকেল পাউডার আর হিট, তখন হচ্ছে বেঞ্জিন থেকে সাইক্লোহেক্সেন তৈরি হয়ে যায়। বেঞ্জিন থেকে যদি আমরা 1,4 সাইক্লোহেক্সাডাইন, ধরো এখানে ডবল বন্ড আর এখানে ডবল বন্ড, তখন হচ্ছে বার্জ রিডাকশন করা হয়, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, বার্জ রিডাকশনের মধ্যে দিয়ে দুটো ডবল বন্ড থাকবে। আচ্ছা, ধরো এই বেঞ্জিন আছে, এখানে আমি 3 Cl2 দিলাম আর ইউভি দিলাম, এটাতে কি প্রোডাক্ট তৈরি হয় বলো তো? হেক্সামিথাইল বেনজিন, যেটাকে গ্যামাক্সিন বলা হয়। হ্যাঁ, গ্যামাক্সিন বলা হয়। দেখো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে বেঞ্জিনে আমরা 3টা ক্লোরিন নিলাম আর এইচ নিউ দিলে তখন হচ্ছে এই 6টা জায়গাতেই কিন্তু ক্লোরিন অ্যাড হয়ে যায়, যেটাকে বলা হয় বিএইচসি, বেঞ্জিন হেক্সাক্লোরাইড, বিএইচসি নামেও কিন্তু আছে, এটাকে গ্যামাক্সিন বলা হয়, যে এটা গ্যামাক্সিন তৈরি মানে গ্যামাক্সিনের নাম। তো তোমাদের বলতে পারে যে বেঞ্জিন থেকে গ্যামাক্সিন কীভাবে তৈরি করবে না, 3Cl2 প্লাস এইচ নিউ মানে সূর্যালোকের উপস্থিতিতে তখন হচ্ছে গ্যামাক্সিন তৈরি হয়ে যায়। এবার হচ্ছে বেঞ্জিন থেকে যদি বেঞ্জিনে যদি ওজোনোলাইসিস রিঅ্যাকশনস করা হয়, ধরো এটা বেঞ্জিন রিং হলো, তাতে হচ্ছে আমি ওজোন দিয়ে দিলাম, 3 মলিকুল দিলাম, তখন কি হয়ে যাবে না, তোমার হচ্ছে প্রথমে হচ্ছে ওজোন মানে একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হবে, ধরো সিএইচ, অক্সিজেন সিএইচ এরকম হলো, তারপর হচ্ছে সিএইচ, এদিকে আবার অক্সিজেন সিএইচ, আবার এদিকে হচ্ছে সিএইচ অক্সিজেন সিএইচ, আর এদিকে একটা সিঙ্গেল বন্ড। এবার হচ্ছে এরকম করে থাকে অক্সিজেন 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 অক্সিজেন, এদিকে অক্সিজেন হলো অক্সিজেন হলো। এবার এই প্রোডাক্টটাতে যদি আমরা জিঙ্ক আর ওয়াটার দিই, ZnH2O দিয়ে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তখন হচ্ছে CHO 3 মলিকুল CHO তৈরি হয়ে যায়। এই CHO এটার আবার কি নাম বলো তো? গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল বলা হয়। তো বেঞ্জিন থেকে গ্লাইঅক্সাল তৈরি করার জন্য ওজোনোলাইসিস করতে হয়, বেঞ্জিন থেকে গ্লাইঅক্সাল তৈরি করার জন্য ওজোনোলাইসিস করতে হয়। তো এখান থেকে 3টা জিনিস দেখো, বেঞ্জিন থেকে সাইক্লোহেক্সেন তৈরি করা বললাম, বেঞ্জিন থেকে ডাইবেনজাইড তৈরি করা, বিএইচসি তৈরি করা, আর হচ্ছে ওজোনোলাইসিস থেকে গ্লাইঅক্সাল তৈরি করা, 4টা প্রসেস এখানে এক্সপ্লেন হয়ে গেল। এবার হচ্ছে যে ওরিয়েন্টেশন, তোমরা জানো সে মেটার অর্থোপেরা ওরিয়েন্টেটিং গ্রুপ, যে কোন গ্রুপগুলো হচ্ছে অর্থোপেরা নির্দেশ করে আর কোন গ্রুপগুলো মেটা নির্দেশ করে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো তোমরা লিখে রাখো যে অর্থ আর প্যারা নির্দেশক গ্রুপগুলো কী কী আছে, মানে তোমার হচ্ছে CH3 থাকে, C2H5 থাকে, এই লিস্টটা আমি পুরো নোটে দিয়েছি, তো তোমরা দেখে নেবে যে কোন কোন গ্রুপগুলো হচ্ছে তোমার হচ্ছে অর্থোপেরা নির্দেশক গ্রুপ আর কোন কোন গ্রুপগুলো হচ্ছে মেটা নির্দেশে। তো সেই গ্রুপগুলো থাকলে যদি কোনো একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা অ্যাডিশন রিঅ্যাকশন হয়, তখন সেই নতুন গ্রুপটা কোন জায়গাতে গিয়ে লাগবে, সেটা অর্থোপেরাতে লাগবে না মেটাতে লাগবে, সেটা হচ্ছে যে গ্রুপটা অলরেডি আছে মলিকুলটার মধ্যে তার উপর ডিপেন্ড করে সেই জিনিসগুলো লাগে। যেমন যদি কোনো বেঞ্জিন রিংয়ের সঙ্গে যদি OH গ্রুপ থাকে, ধরো ফেনল, তো ফেনলের সঙ্গে যদি আমি নাইট্রো গ্রুপ অ্যাড করতে চাই, তাহলে কি হবে, নাইট্রোটা হচ্ছে অ্যাড হবে, কিন্তু মলিকুলের মধ্যে অলরেডি OH গ্রুপটা আছে, আর OH গ্রুপটা কি অর্থোপ্যারা ওরিয়েন্টেটিং গ্রুপ, তো OH গ্রুপ থাকার জন্য নাইট্রো গ্রুপটা কি হয় অর্থতে, না হলে প্যারা গ্রুপে লাগবে। কিন্তু মানে আমি যেটা বললাম যে ধরো বেঞ্জিন রিং আছে, এখানে ধরো OH আছে, তো আমাকে এটা একটা নাইট্রো গ্রুপ অ্যাড করতে হবে, তার জন্য কি ডাইলিউট HNO3 অ্যাড করতে হয়, কিন্তু সেই নাইট্রো গ্রুপটা এই যে NO2 গ্রুপটা কোনখানে গিয়ে লাগবে, যে OH আছে, দুটো প্রোডাক্ট হবে এখানে, যে সেটা হয় অর্থতে গিয়ে লাগবে, না হলে সেটা প্যারাতে গিয়ে লাগবে। কিন্তু যদি এই বেঞ্জিনিকের সঙ্গে যদি নাইট্রো গ্রুপ লেগে থাকে NO2, তাহলে যদি আমরা তোমার ধরো
কনসেন্ট্রেট HNO3 দিলাম আর কনসেন্ট্রেট H2SO4। এই কনসেন্ট্রেট কি বলে এটা, HNO3 আর H2SO4 মিক্সারকে কি বলে? নাইট্রেটিং রিয়েজেন্ট। না না, এর একটা একটা বলে না ল্যাবে তোমরা খুব ইউজ করতে কথাটা, যে এদের মিক্সারকে কি বলা হয়? অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়া বলা হয়। যে অ্যাকোয়ারিজের মধ্যে কি কি থাকে যদি বলে দেয় অপশানে, যে HNO3 HCl, H2SO4 HCl, HNO3 H2SO4, তখন তোমরা দেখবে যে কনসেন্ট্রেট HNO3 আর H2SO4 এর মিক্সারকে হচ্ছে অ্যাকোয়ারিজিয়া বলে। তো এই গ্রুপটা যদি দেওয়া থাকে, এখানেও কিন্তু নাইট্রেশন হবে, মানে NO2 গ্রুপ অ্যাড হবে, কিন্তু সেটা হচ্ছে মেটা পজিশনে হবে NO2। তো NO2, তো এইভাবে তোমরা সেই তোমাদের লিস্টে অনেকগুলো গ্রুপ দেওয়া আছে, সেই গ্রুপগুলো দেখে দেখে দেখবে যে কোন গ্রুপটা প্রেজেন্ট থাকলে সেই নতুন গ্রুপটা কোথায় গিয়ে অ্যাড হচ্ছে। এবার হচ্ছে আমরা বেঞ্জিন তৈরি করব বিভিন্ন রকম প্রসেসে।